কলেজ হোস্টেলের ডাইনিং রুমে ওরা চার বন্ধু খেতে খেতে কথা বলছিল। সবাই খেলেও সপ্তক খাচ্ছিল না। ওরা চারজন মানে সপ্তক, অনিরুদ্ধ, রোহন আর প্রিয়াংশু। এরা চারজনই একই রুমে থাকে। এর মধ্যে সপ্তক আর প্রিয়াংশু একসাথে স্কুলে পড়লেও বাকি দুজনের সাথে এখানেই আলাপ পরিচয় হয়েছে। আজকে শনিবার, তাই আজকে নিরামিষ হোস্টেলে। কি রে সপ্তক, তুই তো কিছুই খাচ্ছিস না রে। তোরা খা ওই রাবারের তরকারি। রাবার মানে? এটা তো সয়াবিনের তরকারি। ওটাকে আমি তাই বলি, আমার দু চক্ষের বিষ। তাই খা ভাই, না হলে আবার গত শনিবারের মতো মাঝরাতে আমার কাছে বিস্কুট চাইতে আসবি। না রে ভাই, আজ রাতে আমার খাওয়ার অন্য ব্যবস্থা আছে। কি ব্যাপার বলতো, রাতে কি হোস্টেল থেকে বেরিয়ে বাইরে খেতে যাওয়ার প্ল্যান আছে নাকি? কই, আগে তো কিছু বলিসনি। কিরে, তোর গার্লফ্রেন্ডকে কিছু বলিসনি? তাহলে কিন্তু ব্রেকআপ হয়ে যাবে। দেখ রোহন, সব সময় ফালতু আর কি ভালো লাগে না। এরপরে যদি আমি তোর মুখে ফের শুনেছি। আরে ছাড় না, সামান্য কারণে নিজেদের মধ্যে ঝামেলা করার কোনো মানেই হয় না। আর রোহন, তোর এই সবসময় লোকের পেছনে লাগাটা না বন্ধ কর এবার। এই চুপ কর, ধৈর্যটি স্যার এদিকেই আসছে। কে? টিকটিকি স্যার? ধৈর্যটি প্রসাদ রায় এই হোস্টেলের ওয়ার্ডেন। রোগা লম্বা চেহারার এই ভদ্রলোকটি একটুখানি খিটখিটে হলেও এমনিতে মানুষ খারাপ নয়, তবে একটু কিপটেমি করেন। তাই জন্য ছেলেদের সাথে মাঝে মাঝেই তার ঝামেলা লেগে যায়। তাই ছেলেরা আড়ালে তাকে টিকটিকি স্যার বলে ডাকে। কি হলো, তোমরা এখনো খাওনি? সবার খাওয়া হয়ে গেল? এই তো স্যার, আমাদেরও খাওয়া কমপ্লিট। আমার মনে হলো একটু আগে তোমরা যেন নিজেদের মধ্যে ঝগড়া করছিলে। না, আসলে সপ্তক সোয়াবিনের তরকারি খেতে খুব ভালোবাসে, তাই আমার থেকে চাইছিল। আমি দেব না বলেছি বলে আমার সাথে ঝামেলা হচ্ছিল। শোনো, তোমাদের সবাইকে যা দেওয়া হয়েছে তা যথেষ্ট বলেই আমি মনে করি। এর বেশি দিলে তোমরা নষ্ট করবে। ঠিক আছে স্যার। ধৈর্যটি প্রসাদ এবার ওদের টেবিলের সামনে থেকে চলে যেতেই ওরা হাসিতে ফেটে পড়ল। ছেলেটা রাতের বেলা যখন পা টিপে টিপে সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো, তখন সারা হোস্টেল ঘুমিয়ে পড়েছে। তবে তার চোখে ঘুম নেই। নেশা না করলেও রাতে তার ঘুম হয় না। এ যেন অভ্যেসে পরিণত হয়েছে। অনেকবার ভেবেছে আর নয়, কিন্তু রাত হলেই কে যেন ঘাড় ধরে তাকে নেশা করতে নিচে নিয়ে আসে। নিচে নেমে দেখল সিকিউরিটি গার্ড রামুদা তার ঘরে অঘরে ঘুমোচ্ছে। সাবধানে ওর ঘরে ঢুকে পেরেক ঝোলানো চাবিটা নিয়ে বারান্দার গ্রিলের তালাটা খুলে ও বাইরে বেরিয়ে এলো। তারপরে সেখান থেকে হাজির হলো স্টাফ কোয়ার্টারের পেছন দিকটায়। সেখানে ঝোপের আড়ালে লুকোনো একটা জায়গা আছে। একটা সিমেন্টের স্ল্যাবের নিচে বড় গর্ত করা আছে। সেটা তুলে সেখান থেকে একটা কাঁশের সিরাপের বোতল বার করে ঢকঢক করে গলায় ঢালতে লাগলো তরলটা। আহা, সে যেন কি শান্তি! খালি বোতলটা ছুঁড়ে ফেলে দিয়ে টলতে টলতে রওনা দিল হোস্টেলের দিকে। ফেরার সময় হঠাৎ নরম কিছুতে হোঁচট খেয়ে সে পড়ে গেল। এদিকটা খুব অন্ধকার বলে সে ঠিক ঠাউর করে উঠতে পারেনি। যেটাতে ধাক্কা লেগে পড়ে গেছে সেটার দিকে তাকিয়ে ওর মেরুদণ্ড দিয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। একটা মানুষের দেহ। পকেট থেকে মোবাইলটা বার করে তার ফ্ল্যাশটা অন করতেই সে চমকে উঠল। আরে, এটা তো ফার্স্ট ইয়ারের সপ্তক বলে ছেলেটার দেহ। ছেলেটা তো হোস্টেলেই থাকে। তাড়াতাড়ি সেখান থেকে উঠে ও হোস্টেলের দিকে রওনা দিল। তোমার FM আর আমি আরজে সৃজন। আর আজ তোমাদের জন্য সাগর কুমার পাঠকের লেখা সপ্তক হত্যার রহস্য। সাগর কুমার পাঠক, দ্য নেম। আমার সাথে তার পরিচয় খুবই অল্প দিনের, কিন্তু খুব কাছের একজন দাদা হয়ে উঠেছিলেন তিনি। এই সিরিজটা মানে যেটা আজকে শুরু হচ্ছে,
প্রফেসর ডিটেকটিভ সুপ্রজাকে নিয়ে। সেটা নিয়ে আমাদের আরো বেশ কয়েকটা প্ল্যান ছিল, আরো বেশ কিছু গল্প অ্যাড হতো এই সিরিজে, কিন্তু আনফর্চুনেটলি সাগরদা মানে সাগর কুমার পাঠক, যাকে আমরা ভালোবেসে SKP বলে ডাকি, তিনি আমাদের সাথে আর নেই। এটা তার লেখা শেষ এবং আমাদের করা তার প্রথম গল্প। তাই SKP-কে শ্রদ্ধা জানিয়ে এবং আজকের এপিসোডটা তাকে ডেডিকেট করে শুরু হচ্ছে আজকের গল্প, সাগর কুমার পাঠকের লেখা সপ্তক হত্যা রহস্য। আজকের গল্প পাঠে সুপ্রজা, নীল, সৌরভ, অভিক, নীলাশিস, সৌরভ রয়, পার্থ অরণ্যদেব মুখার্জি, অস্মিতা, শুভদীপ্ত, পারমিতা, দীপম এবং আমি RJ সৃজন। গল্পের স্ক্রিপ্টিংয়ে রয়েছে বর্ষা, শব্দ সংযোজন এবং আবহ সঙ্গীতে শুভজিৎ বটব্যাল এবং প্রিয়াঙ্কা কুণ্ডু, গল্পের পোস্টার ডিজাইন ব্লার, শব্দগ্রহণ এবং পর্ব পরিচালনায় আমি RJ সৃজন। তো শুরু হচ্ছে আজকের গল্প, সাগর কুমার পাঠকের লেখা সপ্তক হত্যা রহস্য। রাতের বেলা সপ্তক বেরিয়ে গেলেও ওর রুমমেটরা এই নিয়ে আর কোনো উচ্চবাচ্য করেনি, কিন্তু সকালবেলাও সে না ফেরায় ওরা ধূর্যটিবাবুকে সব জানাতে বাধ্য হয়। এরপর সপ্তকের খোঁজ শুরু হয়। অনেক খোঁজাখুঁজির পর দেখা যায় সপ্তকের নিষ্প্রাণ দেহ স্টাফ কোয়ার্টারের পেছনের রাস্তায় পড়ে আছে। তার মুখের এক পাশটা থেঁতলে গেছে, মাথার পেছনেও রক্ত, চুলের সাথে মাখামাখি করে শুকিয়ে গেছে। এখন 4 তলার স্টাফ কোয়ার্টার হোস্টেল বিল্ডিং থেকে বেশ কয়েকশো গজ দূরে। এখানেই এই কলেজের বেশ কিছু অধ্যাপক, অধ্যাপিকা এবং কলেজের কিছু কর্মচারী থাকেন। তবে কোয়ার্টারগুলোর অবস্থা তেমন ভালো নয় বলে এখানকার অনেকগুলো ঘরই ফাঁকা। কোয়ার্টারের পেছন দিকে একটা শান বাঁধানো জায়গা আছে, যার পাশে জঙ্গলে এখন ভর্তি হয়ে রয়েছে। আলো বিশেষ নেই। এখানে কলেজের ছেলেমেয়েরা গোপনে আলাপচারিতা বা নেশা করতে আসে। আলো লাগানো হলেও সেগুলো খেয়ে বা কারা যেন ভেঙে দেয়, তাই আর আলোর ব্যবস্থা করা হয়নি সেখানে। পুরো কলেজ চত্বরটা একটা বড় পাঁচিল দিয়ে ঘেরা। একটাই বড় গেট দিয়ে এখানে ঢোকা বা বেরোনো যায়। সেখানে সিকিউরিটি গার্ডের ব্যবস্থাও রয়েছে। কলেজের সিকিউরিটি গার্ডরা সব জেনেও এদিকে বিশেষ আসে না। এমনকি সামান্য দক্ষিণার বিনিময়ে হোস্টেলের ছেলেরা রাতে নির্দিষ্ট সময়ের পর যাতায়াত করে বাইরে। সপ্তকের যখন দেহ আবিষ্কার হলো তখন প্রায় 8টা বাজে। প্রিন্সিপাল পুলিশে খবর দিলেন। কলেজটা প্রাইভেট হলেও এখানে হোস্টেলের ব্যবস্থা থাকায় এখানে দূর দূরান্ত থেকে ছেলেরা পড়তে আসে, তবে মেয়েদের থাকার কোনো ব্যবস্থা এখানে নেই। এছাড়া বাইরে থেকেও ছেলেমেয়েরা এখানে ভর্তি হয়। এখানে যারা পড়তে আসে তারা সবাই মোটামুটি অবস্থাপন্ন ঘরের ছেলে মেয়ে। তাই প্রিন্সিপাল সাহেব চিন্তিত মুখে তার ডিএসপি বন্ধুকে ফোন করে সব জানালেন। সুপ্রচার আজ সকাল 10টায় ক্লাস ছিল বলে অনেকে 9:45তেই কলেজে চলে এসেছিল। তবে কলেজে এসে সব শুনে ও খুব অবাক হয়ে গেল। ফার্স্ট ইয়ারের এই সপ্তক বলে ছেলেটার কথা মনে করার চেষ্টা করতেই ওর মনে পড়ল এই ছেলেটা একবার ওর একটা খুব সুন্দর কার্টুন এঁকে দিয়েছিল। তাঁতের শাড়ি পরা সুপ্রচার মুখটা ছেলেটার পেন্সিলের আঁচড়ে যেন জীবন্ত হয়ে উঠেছিল। গুণী ছেলেটার এই মর্মান্তিক মৃত্যুতে ওর মনটা খুব খারাপ হয়ে গেল। অবশ্য ফার্স্ট ইয়ারের এই ছেলেটার কার্টুন আঁকা নিয়ে কলেজে পরমেশ স্যারের সাথে খুব অশান্তি হয়েছিল তার। পলিটিক্যাল সায়েন্সের পরমেশ স্যার অবশ্য একটু গম্ভীর এবং রাশভারী প্রকৃতির লোক। ছেলেদের কাছে পারতপক্ষে সহজ হন না তিনি। তার কালো চশমা, পাকানো গোঁফের গম্ভীর মুখের ছবিটাকে তিনি সহজভাবে মেনে নিতে পারেননি। ছেলেটাকে সবার সামনেই যাচ্ছে তাই ভাষায় অপমান করে প্রিন্সিপালের ঘরে নিয়ে গিয়েছিলেন। প্রিন্সিপাল সুবোধবাবু কিন্তু হাসি চেপে কোনো রকমে যাত্রা সামলান সেইবার। সুপ্রচার খুব মজা লেগেছিল ছবিটা দেখে, তবে পরমেশ স্যারকে সে কথা বলার সাহস হয়নি তার। সুপ্রজাকে অবশ্য ছেলেমেয়েরা খুব পছন্দ করে, বিশেষ করে তো নতুন ছেলেমেয়েরা এসডি ম্যাডামের যাকে বলে ফ্যান। সুপ্রজার বাবা নেই,
কিন্তু তিনি যা টাকা পয়সা আর সম্পত্তি রেখে গেছেন তাতে তার কিছু না করলেও চলে। কিন্তু সে খুব ছোটবেলা থেকেই ইংরেজি সাহিত্য পড়বে বলে ভেবেছিল। সেই মতন ইংরেজি সাহিত্যে ডক্টরেট করে এই কলেজে পার্ট টাইম লেকচারার হিসেবে 2 বছর আগে ঢুকতে পেরেছে। তারপর থেকেই এই অধ্যাপনার সঙ্গে যেন ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েছে সে যখন ক্লাসে পড়ায় সবাই মন্ত্রমুগ্ধের মতন শোনে। বাবা না থাকলেও সে জেঠুর ছত্রছায়ায় বড় হয়েছে। যদিও জেঠু আলাদা থাকেন, তবে সে আর তার মা জেঠুর পরামর্শ ছাড়া এক মুহূর্ত চলে না। যেমন এই মুহূর্তে তার মায়ের ইচ্ছা তাকে একটি ভালো ছেলে দেখে পাত্রস্থ করার। তবে জেঠু এখনই তাড়াহুড়ো করতে চান না। অকৃতদার নিরোধবরণ দিয়ে চান না তার এই কন্যাসম ভাইঝি পর হয়ে যাক। যদিও তিনি নিজেও একটা ভালো ছেলের সন্ধানে আছেন, তবু সব কিছু ভালো করে না দেখে তিনি এখন কিছু করতে চান না। সুপ্রজা দেখল ফার্স্ট ইয়ারের 3টি ছেলেকে একজন পুলিশ অফিসার খুব ধমক দিয়ে কথা বলছে, আর ছেলেগুলো কাচুমাচু মুখে তার কথার উত্তর দিচ্ছে। সে ওদের কাছে এগিয়ে গিয়ে কথাবার্তা শুনতে লাগলো। দেখল যে অফিসার ছেলেগুলোর সাথে কথা বলছে তার ইউনিফর্মে লেখা রয়েছে নয়ন ভাদুরী। তার মানে তোমরা বলতে চাও যে তোমাদের বন্ধু রাতেরবেলা কোথায় ছিল সেটা তোমরা জানো না, তাই তো? না স্যার, সত্যি বলছি আমরা জানি না। তোমাদের বন্ধু যে রাতেরবেলা ঘরে ফিরল না সেটাও তোমরা খেয়াল করোনি? তাহলে তোমরা কিসের বন্ধু হলে? না মানে এর আগেও 2-1বার সপ্তক রাতে বাইরে গিয়ে আর ফেরেনি। পরে বলেছিল ও নাকি কোথাও ঘুরতে চলে গিয়েছিল। শোনো, তোমাদেরকে একটা কথা পরিষ্কার করে বলে রাখি, কান দিয়ে শুনবে এবং মন দিয়ে বোঝার চেষ্টা করবে। যদি দেখা যায় যে ছেলেটা মারা যাওয়ার ব্যাপারে তোমরা কিছু জানো অথচ আমার কাছে সেটা গোপন করে গেছো, তাহলে কিন্তু আমি তোমাদেরকে ছাড়বো না। এখনো সময় আছে, ভালোই ভালোই বলছি, তোমরা যা জানো সেগুলো আমাকে বলে ফেলো। বললাম তো স্যার, আমরা কিছু জানি না। বাবা, এমন ভাব করছো যেন ভাজা মাছটা উল্টে খেতে জানো না। তোমরা যে কলেজে কি করো সেগুলো কিন্তু আমার ভালো করে জানা আছে। বাহ, বেশ। আপনি যখন সব জানেনই তখন খনিকে অ্যারেস্ট করছেন না কেন? আপনি কিন্তু শুধু শুধু এই বাচ্চা ছেলেগুলোদের হ্যারাস করছেন। হ্যাঁ, ওকে, আমরা এখনো নিশ্চিত নই যে এটা আদৌ খুন নাকি আত্মহত্যা। পোস্টমর্টম করলে সেটা বোঝা যাবে। তবে আপনি কে বলুন তো ম্যাডাম? আপনাকে তো চিনতে পারলাম না। আমার নাম সুপ্রজা, আমি এই কলেজেই পড়াই। ঠিক আছে, আপনার সাথে পরে কথা বলছি আমি। কিন্তু অফিসার, তার আগে একটা কথা আপনার জানা দরকার। এমনিতেই বন্ধুর মৃত্যুতেই ছেলেগুলো শকড, তার উপর আপনি যেভাবে সবার সামনে ওদের জেরা করছেন সেটা মনে হয় আপনি ঠিক করছেন না। দেখুন ম্যাডাম, আপনি আমাকে আমার ডিউটি শেখাতে আসবেন না। আমি খুব ভালো করে জানি যে কিভাবে আমার কাজ করতে হবে, ঠিক আছে? সে তো দেখতেই পাচ্ছি, কিন্তু আমার মনে হয় কলেজে এইভাবে ইউনিফর্ম পরে এত পুলিশ নিয়ে ছেলেদের জেরা করা ঠিক নয়। সুপ্রজা, আমি দেখছি ব্যাপারটা, তুমি এত উত্তেজিত হও না। অফিসার, আমার মনে হয় আপনি বরং আমার চেম্বারে চলুন, আর ছেলেদের সঙ্গে না হয় সেখানেই কথা বলবেন। ঠিক আছে প্রিন্সিপাল স্যার, আমি এখন যাচ্ছি। তবে আমি আপনার চেম্বারে একবার আসব এবং দরকার পড়লে আপনার কলেজের প্রত্যেকটা ছেলের সাথে আমি আবার কথা বলবো। তখন কোনো প্রফেসর বা এই দিদিমণির কোনো আপত্তি কিন্তু আমি শুনব না। এই বলে দলবল নিয়ে হনহন করে বেরিয়ে গেল নয়ন ভাদুরী। প্রিয়াংশু একবার বলে ওঠে, থ্যাংক ইউ ম্যাডাম, আমরা সত্যিই ভয় পেয়ে গিয়েছিলাম। এই প্রিয়াংশু, ভয় কি আছে রে? আমরা তো কিছু করিনি, তা ভয়টা পাবো কেন? ম্যাডাম, আমরা তাহলে আসি। প্রিন্সিপাল স্যার তো বললেন আজ কলেজ বন্ধ থাকবে, আমরা বরং হোস্টেলে যাই। কথাটা শুনে আর সেখানে না দাঁড়িয়ে প্রিন্সিপাল সাহেবের সঙ্গে কলেজের দিকে পা বাড়ায় ওরা। যেতে যেতে দুজনে কথা বলতে থাকে। স্যার, আমার মনে হয় পুলিশ যেভাবে আমাদের ছেলেদেরকে এভাবে জেরা করছে সেটা ঠিক নয়। হ্যাঁ সুপ্রজা, তুমি ঠিকই বলেছ। ঠিক আছে, আমি আশিসের সাথে কথা বলছি, না হলে ছেলেরা ভয় পেয়ে যাবে। সেই সঙ্গে স্যার, প্লিজ আপনি ওনাকে একটু রিকোয়েস্ট করুন, এরপর কলেজের পুলিশ আসলে যেন নর্মাল পোশাকেই আসে। তুমি
ঠিকই বলেছ সুপ্রজা। ঠিক আছে, আমি দেখছি। চলো একবার চেম্বারে, তোমার সাথে আরও অন্য ব্যাপারে কথা আছে। প্রিন্সিপালের ঘর থেকে বের হয়ে সুপ্রজা দেখল করিডোরে অনিরুদ্ধ দাঁড়িয়ে রয়েছে। এদের মধ্যে এই ছেলেটাকে বেশ বুদ্ধিমান বলেই মনে হয়েছে তার। সে বলল, তুমি কিছু বলবে? হ্যাঁ ম্যাডাম, আপনার সাথে একটু কথা বলার ছিল, তবে এখানে নয়। আমরা তিনজনেই আপনার সাথে একটু আলাদা করে কথা বলতে চাই। ঠিক আছে, তাহলে তোমরা বরং লাইব্রেরির বাইরের ঘরটাতে অপেক্ষা করো, আমি একটু বাদে আসছি। আজ তো লাইব্রেরি বন্ধ, আশা করি ওখানে কথা বলতে খুব একটা অসুবিধা হবে না। লাইব্রেরির বাইরের ঘরটাতে অনেকগুলো বড় বড় চেয়ার পাতা। তারই একটা টেনে নিয়ে সুপ্রজা বলল, বলো, কি বলবে তোমরা? গত সপ্তাহে এই সপ্তকের সাথে একটা বাজে ঘটনা ঘটেছিল ম্যাডাম। সপ্তক বলেছিল যে প্রতিশোধ নেবে। কি ঘটনা? আমাকে আর সপ্তককে র্যাগিং করা হয়েছিল ম্যাডাম। হোয়াট? র্যাগিং? এই কলেজে? কি বলছোটা কি তোমরা? হ্যাঁ ম্যাডাম, গত সপ্তাহে আমাকে আর সপ্তককে রাতের বেলা হোস্টেলে ছাদে নিয়ে যায় ওরা। তারপর আমার এবং সপ্তকের ওপর অনেক অত্যাচার করা হয়েছিল। কারা করেছিল? মাঙ্কি গ্যাং ম্যাডাম। মাঙ্কি গ্যাং? ওটা আবার কি? এরা সবসময় মুখে মাঙ্কি ক্যাপ পরে থাকে। এরা এর আগে মাঙ্কি ক্যাপ পরে হোস্টেলে করিডোর আর ছাদের সিঁড়ির সিসিটিভি ভেঙে দিয়েছিল। ওরা মাঙ্কি ক্যাপ পরে থাকায় কাউকে ধরা যায়নি। পরে করিডোরগুলোর সারানো হলেও সিঁড়ির দুটো সিসিটিভি এখনও সেই ভাঙা অবস্থায় পড়ে আছে। এমনকি ওয়ার্ডেন স্যারও কিচ্ছু করতে পারেনি। কথাটা মনে তো হচ্ছে আমি শুনেছিলাম। তা ওরা তোমাদের উপর ঠিক কীরকম অত্যাচার করেছিল? কথাটা শুনেই প্রিয়াংশুর মুখটা কালো হয়ে গেল। ম্যাডামকে সবটা খুলে বল। ওরা আমার জন্য একটা মেয়েদের পোশাক নিয়ে এসেছিল, সাথে মেয়েদের গয়না, লিপস্টিক, এসব। সেগুলো পরে আমাকে সপ্তকের সঙ্গে নাচতে হয়েছিল। এছাড়া বলে চুপ করে যায় প্রিয়াংশু। এরপর রোহন বলে ওঠে, এছাড়া ওদের দুজনকে গলা জড়িয়ে অনেক উল্টোপাল্টা জিনিস করতে বলা হয়েছিল। সপ্তক রাজি না হওয়ায় ওরা ওকে খুব মেরেছিল। তখন আমি বাধ্য হয়েই ওদের কথা মতো নাচতে রাজি হই। ওরা পুরো ঘটনাটা ভিডিও করে রেখেছিল। বলেছিল এই নিয়ে কাউকে কিছু জানালে সোশ্যাল মিডিয়ায় ওগুলো ভাইরাল করে দেবে। তাহলে এখন এইগুলো আমাকে বলছো কেন? এখন আর আমি কোনো কিছুতেই ভয় পাই না ম্যাডাম। সপ্তককে ওরা যখন মেরেই দিয়েছে, তখন আর কোনো কিছুর পরোয়া করি না আমি। তবে আমার মনে হয় না ম্যাডাম ওরা সপ্তককে মেরেছে। তুমি এত নিশ্চিন্ত হচ্ছ কি করে যে ওরা সপ্তককে মারেনি? না ম্যাডাম, সেকেন্ড ইয়ারের ছেলেরাই সম্ভবত সেদিন র্যাগিং করেছিল। তবে আজ দেখলাম ওরা নিজেরাই খুব ভয় পেয়ে গেছে। কি করে জানলে সেকেন্ড ইয়ারের ছেলেরা এই কাজটা করেছে? সেই ঘটনার পর থেকেই সেকেন্ড ইয়ারের ছেলেরা আমাকে খুব খ্যাপাতো। খ্যাপাতো মানে? একটু খুলে বলো তো। প্রিয়াংশু একটু মাথা নিচু করে থেকে বলে, ওরা বলতো আমি নাকি সপ্তকের গার্লফ্রেন্ড। আসলে আমি আর ও একই স্কুল থেকে এসেছি বলে আমি সবসময় ওর পাশে বসতাম। আমার ধারণা সেকেন্ড ইয়ারের ছেলেরা ওই জন্যই আমাকে ওইভাবে র্যাগিং করেছিল। এমনকি আমাদের ফার্স্ট ইয়ারেরও কিছু কিছু ছেলে পরদিন ক্লাসে গার্লফ্রেন্ড বলে টোন কেটেছিল। ঠিক আছে, এখন তোমরা হোস্টেলে ফিরে যাও, পরে এই নিয়ে আমি খোঁজ নেব। তার আগে প্রিন্সিপাল স্যারের সঙ্গে আমার একটু কথা বলতে হবে। দেখবেন ম্যাডাম, ওরা যেন আমাদের নাম না জানতে পারে। সে নিয়ে তোমাদের ভাবতে হবে না। তাহলে আমরা আসি ম্যাডাম। ওরা চলে আসার পর যেখানে সপ্তকের দেহ পড়েছিল সুপ্রজা সেখানে গেল। যেভাবে ওর দেহটা পড়েছিল তার চারপাশ দিয়ে জায়গাটা পুলিশ সাদা দাগ দিয়ে বর্ডার করে দিয়েছে, তবে জায়গাটাকে ঘেরাও করেনি। অবশ্য কোনো লাভ হতো না তাতে। পুলিশ আসার আগেই প্রচুর লোক সেখানে এসেছিল। সুপ্রজা শান বাঁধানো জায়গাটা ছেড়ে পাশের ঘাসে ঢাকা জমিতে নামল। জায়গাটা ঝোপঝাড় আর জঙ্গলে ভর্তি। একটু এগিয়ে গিয়ে দেখল আশেপাশে অনেকগুলো ওষুধের খালি শিশি পড়ে রয়েছে। তার একটা তুলে নিয়ে দেখল সেটা কাফ সিরাপের শিশি। এবার বাকিগুলোর দিকে লক্ষ্য করল সে, সবকটাই কাফ সিরাপের শিশি। একজনের পায়ের আওয়াজ পেয়ে সে ঝোপ থেকে বেরিয়ে আসলো।
দেখল একটা ছেলে হন্তদন্ত হয়ে এগিয়ে আসছে। ছেলেটা সম্ভবত 3rd ইয়ারে পড়ে। বিমল না কি যেন নাম ছেলেটার। সে বারবার এদিক ওদিক দেখছে আর কি যেন পেছনে লুকোচ্ছে। ছেলেটা নিয়মিত ক্লাসে আসে না, আসলেও শেষ বেঞ্চে বসে ঘুমায়। নির্ঘাত কাশির সিরাপ খেয়ে নেশা করেও। তাহলে এই ব্যাপার। ছেলেটা সামনে আসতেই সুপ্রজাকে দেখে যেন ভূত দেখার মতন চমকে উঠল। তারপর আবার হন্তদন্ত হয়ে উল্টো দিকে চলে গেল। সুপ্রজা সেখান থেকে সরে এলো। কলেজের মাঠের কাছে এসে দেখল কলেজ আজকে প্রায় ফাঁকা। শুধু মাঠের ধারে রুমিলা বসে রয়েছে। রুমিলা কলেজের অ্যাকাউন্টেন্ট সুলতাদির মেয়ে। ওর মনে পড়ল রুমিলাও 1st ইয়ারে পড়ে। ও মাঝে মাঝে সুলতাদির বাড়ি যায়। সুলতাদির বর প্রমথিসদা দারুণ রান্না করে। আগে 5 স্টার হোটেলে কুক ছিল। একটা অ্যাক্সিডেন্টে দুটো পা হাঁটু থেকে বাদ যাওয়ায় ভিআরএস নিয়ে বাড়িতেই থাকি সে। এছাড়াও প্রমথিসদা আরেকটা খুব ভালো কাজও করে। ও নিজে প্রস্থেটিক পা লাগিয়ে চলাফেরা করে। এখন নিজেই বাড়িতে ছোটোখাটো একটা ব্যবসা শুরু করেছে এই প্রস্থেটিক অঙ্গেরই। যাদের দরকার ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করে জয়পুর থেকে সেগুলো আনিয়ে নেয়। নকল হাত পা লাগিয়ে কিভাবে স্বাভাবিক জীবনে ফেরা যায় তার জন্য এই ধরনের মানুষদের পাশে থাকে এই প্রমথিসদা। আর যদি নতুন কিছু রান্না করে সুলতাদি কলেজ ছুটির পর ওকে এখানে ধরে নিয়ে আসে। তখন রুমিল্লাদের সাথে দারুণ আড্ডা হয়। আসলে এই পরিবারের সবাই খুব মিশুকে আর হাসি খুশি। কি হলো রুমিলা, তুই এখানে একা বসে আছিস? বাড়ি যাবি না? এখন যাব না, ভালো লাগছে না। সুপ্রজা লক্ষ্য করল রুমিলার গালে জলের দাগ শুকিয়ে গেছে। তার মানে ও কাঁদছিল। ও পরিবেশটা একটু হালকা করার জন্য বলল, আচ্ছা বলছি, অনেকদিন তো তোদের বাড়িও যাই না, চল আজ যাব। তুমি যাও, মা বাবা আছে তো বাড়িতে। কেন তুই যাবি না? চল তো, তোর সাথে আমার কিছু কথা আছে সপ্তককে নিয়ে। কথাটা শুনেই রুমিলার চোখটা যেন আবার জলে ভরে গেল। সে চুড়িদারের পকেট থেকে মোবাইলটা বার করে একটা ছবি দেখালো, পেন্সিল স্কেচ। কিন্তু রুমিলার মুখটা যেন জীবন্ত। তার চোখ দিয়ে আবারও জল গড়িয়ে পড়ল। আমায় গত সপ্তাহে দেখালো, ড্রয়িং খাতায় ছিল বলে আমায় দেয়নি, বলল ছবি তুলে রাখ। জানো, ক্লাসে বসে 5 মিনিটে এঁকেছিল। সুপ্রজা ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, চল ঘরে গিয়ে কথা হবে। আরে সুপ্রজা, ভেতরে এসো। একটু আগেই তোমার দাদা খোঁজ নিচ্ছিলেন। সুপ্রজা, সাবধানে ভেতরে এসো। দরজা জানলায় সব কাঁচা রং, কালি করিয়েছি। মা, একটু কফি করবে গো? মাথাটা খুব ধরেছে জানো, একটু করো না। আমাকেও একটু দিও। সুলতা, ভেতরে চলো, সপ্তকের ব্যাপারে তোমার সাথে কথা আছে। আপনি চেনেন ওকে দাদা? চিনবে না মানে? সে তো আমার কাছে নোট নিতে এসে বাবার কাছে বসেই বেশি সময় কাটাতো। না গো, ছেলেটা বড় ভালো ছিল। আমার কাছে কিছু অ্যানাটমির বই আছে জেনে খুব উৎসাহ নিয়ে আমার কাছে আসতো। প্রস্থেটিক অর্গান নিয়ে সব কিছু খুঁটিয়ে খুঁটিয়ে জানতে চাইতো। চলো ভেতরে বসে কথা বলি। মা, আমি নিজের ঘরে যাচ্ছি, কফিটা ওখানেই দিও কেমন? বলে নিজের ঘরে চলে গেল রুমিলা। ওরা দুজন ভেতরের ঘরে গিয়ে বসলো। আপনি আমায় কি বলবেন বলছিলেন না? ছেলেটা আমায় একটা ভয়ঙ্কর কথা বলেছিল। তোমাদের কলেজে নাকি একটা প্রশ্ন ফাঁসের চক্র গড়ে উঠেছে, তবে পুলিশকে এ নিয়ে কিছু বলিনি। সে কি? আমি এরকম তো কিছু শুনিনি। তা আপনাদের এখানেও পুলিশ এসেছিল? হ্যাঁ, সকালে। আসলে আমাদের কোয়ার্টারের পেছনেই তো ছেলেটার লাশ পাওয়া গেছে। পুলিশ সন্দেহ করছে ছেলেটাকে ছাদ থেকে নিচে ঠেলে ফেলে দেওয়া হয়েছে। এ ব্যাপারে আমি কিছু জানি কিনা পুলিশ সেটাই জিজ্ঞাসা করছিল। আপনারা কি বললেন?
বললাম, আমরা এ নিয়ে কিছু জানি না। আসলে আমরা সেদিন সবাই কমলা সিনেমাতে নাইট শোয়ে সিনেমা দেখতে গেছিলাম। ফিরতে রাত 12টা হয়ে গিয়েছিল। ঘটনাটা মনে হয় তার আগেই হয়েছে, না হলে আমি অন্তত টের পেতাম, কারণ রাতে আমার ভালো ঘুম হয় না। আচ্ছা দাদা, সপ্তক আপনাকে যে প্রশ্ন ফাঁসের ব্যাপারটা বলেছিল সেটা সুলতাদি জানে? ওর সাথে তো প্রিন্সিপাল স্যারের ভালো সম্পর্ক। হ্যাঁ, আমি সুলতাকে বলেছিলাম, কিন্তু ও বলল প্রমাণ ছাড়া প্রিন্সিপাল স্যারকে কিছু জানানো যাবে না। কথাটা ঠিকই। আমি এই কথাটা পরে সপ্তককে বলায় ও বলেছিল এরপর প্রমাণ জোগাড় করে আমায় জানাবে। এই নাও তোমাদের কফি। শোনো, তবে আমার মনে হয় ছেলেটার এই সব কিছুতেই নাক গলানোর জন্যই 3rd ইয়ারের একটা ছেলের সাথে একবার ভীষণ ঝামেলা লেগেছিল। ওই বিমল না কি জানি নাম। 3rd ইয়ারের বিমল, এক মাথা উস্কো খুস্কো চুলার, সব সময় ঝিমোয়। হ্যাঁ, ঠিক বলেছ। সপ্তক নাকি সব সময় ওর ওপর নজর রাখে, তাই নিয়েই তো ঝামেলা। আচ্ছা, এইবার কিন্তু উঠবো সুলতাদি। শোনো, কাল মাটনের রোগান জুস করেছিলাম, খাবে নাকি একটু? না না প্রমথেশদা, এখন কফি খেয়ে আর কিছু খাবো না। সুলতাদি, তুমি বরং দিয়ে দাও, বাড়ি গিয়ে খাবো। 2 দিন পর সুপ্রজা ফার্স্ট ইয়ারের ক্লাসে ঢুকে দেখল ছেলেমেয়েরা অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে, তবে রুমিলা আজ আসেনি। ক্লাস শেষে প্রিয়াংশুদের আলাদা করে ডেকে বলল, একটা কথা শুনলাম, আমায় সত্যি কথা বলবে? কি ম্যাডাম? সপ্তক তোমাদের কখনো কলেজে প্রশ্ন ফাঁসের ব্যাপারে কিছু বলেছিল? কথাটা শুনেই অনিরুদ্ধর মুখটা সাদা হয়ে গেল। সে বলল, কাউকে বলবেন না ম্যাডাম। আর ও আমাদের বলেছিল যে এই কলেজে নাকি একটা চক্র আছে যারা মোটা টাকার বিনিময়ে প্রশ্ন ফাঁস করে দেয়। আমরা বারণ করেছিলাম যে এর মধ্যে না জড়াতে, কিন্তু ছেলেটা শুনলো না। আসলে ম্যাডাম, সপ্তকের এইসব ব্যাপারে খুব উৎসাহ ছিল, খুব গোয়েন্দা গল্প পড়তো আর সব জায়গায় রহস্য খুঁজে বেড়াতো। ও বলতো ও নাকি পুলিশের স্কেচ আর্টিস্ট হবে, না হলে প্রাইভেট ডিটেকটিভ। সে তো ভালো কথা, এতে অসুবিধার কি আছে? কলেজের সবাই একটাই কথা বলছে ম্যাডাম, এই ডিটেকটিভগিরি করতে গিয়েই নাকি খুনটা হয়েছে। এর আগে একবার 3rd ইয়ারের একটা ছেলের সাথে ওর খুব ঝগড়া হয়েছিল। ছেলেটা লুকিয়ে নেশা করছিল, সপ্তক ওর পিছু নিয়ে মোবাইলের ছবি তুলেছিল। তারপরে ছেলেটা জানতে পেরে ওর মোবাইলের ছবি ডিলিট করায়। আসলে ওই ছেলেটা একজন নেতার ছেলে, আমরা সবাই ওকে বুঝিয়ে ছবি ডিলিট করাই। তোমরা কি বিমলের কথা বলছো? ওরা মেনে নেয় যে সপ্তকের ঝামেলাটা বিমলের সাথেই হয়েছিল। এরপর ওদের বিদায় দিয়ে ও টিচার্স রুমের দিকে পা বাড়ায়। এমন সময় দেখে মোবাইলটা ভাইব্রেট হচ্ছে। জেঠু ফোন করেছে তাকে। হ্যাঁ বলো জেঠু। কিরে মামুনি, ব্যস্ত নাকি? আরে অনেক দিন তোর মুখটা দেখিনি। আজ বিকেলে পারলে আমার অফিসে চলে আয়। আর তোর ক্লাস তো শেষ হচ্ছে কটায়? বিকেল 4টে, তাই তো? বাবা, আমার কলেজ রুটিন কি তুমি একেবারে মুখস্থ করে রেখেছো? হ্যাঁ, যেমন ঠিক 3 মিনিট আগে তোর ফার্স্ট ইয়ারের একটা ক্লাস শেষ হয়েছে। তারপর তুই ঠিক 42 মিনিট বাদে সেকেন্ড ইয়ারের ক্লাসে যাচ্ছিস। কি ঠিক তো? উফ জেঠু, তোমার এই গোয়েন্দাগিরির জ্বালায় আমি তো একদম গেলাম। ঠিক আছে বাবা, যাব। শোন, আসার সময় বুঝলি ভীমনাগের সন্দেশ নিয়ে আসিস। কাল যে তোর স্যালারি ঢুকেছে আমি কিন্তু ভুলিনি। সে স্যালারি না ঢুকলেও তুমি সন্দেশ পাবে। আচ্ছা রাখছি জেঠু, প্রিন্সিপাল স্যার ফোন করছেন। হ্যাঁ, ফোন তো করবেই, তোকে ডাকছে। তোদের কলেজে মার্ডার হয়েছে তো, সেই ব্যাপারেই পুলিশ এসেছে ওর অফিসে, তাই ডাকছে তোকে। যা, তুই আর দেরি করিস না, রাখছি রে। জেঠুর কথাতে একটু অবাক হলেও সে এটাতে অভ্যস্ত। প্রাক্তন পুলিশের এসপি ছিলেন তার জেঠু নিরোদ বরণ দে, ওরফে NB দে। এখনও পুলিশ মহলে তার ভীষণ খাতির। মারাত্মক বুদ্ধি আর পুলিশ মহলে যোগাযোগের জন্য তার কথা এখনও সবাই বলে। 2 বছর আগে ইনার আই বলে একটা ডিটেকটিভ এজেন্সিও খুলেছেন। 2জন ছেলে সেখানে কাজও করে। একজন তার নির্দেশে খোঁজ খবর করে,
নাম সুকমল। আরেকজন রয়েছে কম বয়সী ছোকরা রাজু, 5 মাস খাটে, মানে বেয়ারা। তবে এখন খোঁজ খবর বলতে বিয়ের আগে পাত্রপাত্রীর সম্পর্কে খোঁজ নেওয়া বা স্বামী স্ত্রীর একে অন্যের প্রতি সন্দেহের বশে নজরদারি করা। যদি সেরকম কোনো কেস আসে তবে এদেরকেই পাঠান তিনি। তবে সুকমল তেমন চালাক চতুর নয়, বরং রাজু বেশি লেখাপড়া না জানলেও বেশ বুদ্ধি ধরে। রাজু আবার কথায় কথায় ভুলভাল ইংরেজিও বলে। তবে সুকমলকে দিয়ে ঠিক কাজ হচ্ছে না, তাই সুকমলের পরিবর্তে অন্য কাউকে সেই জায়গায় রাখবেন ভাবছেন তিনি। সুপ্রজা প্রিন্সিপালের ঘরে ঢুকে দেখলেন দুজন লোক সেখানে বসে আছে। তাদের পরনে সাধারণ পোশাক থাকলেও তাদের চুলের ছাঁট আর জুতো বলে দিচ্ছে এরা পুলিশের লোক। তাকে দেখেই প্রিন্সিপাল বলে উঠলেন, নয়নবাবু এদের পাঠিয়েছেন, কলেজের ছেলেদের সাথে এরা কথা বলতে চায়। নয়নবাবু আসবেন না? স্যার পরে আসবেন, আমাদের বললেন আগে সব ছেলেদের সাথে কথা বলতে, যখন প্রয়োজন হবে স্যার নিজে আসবেন। উনি এই কেসের ব্যাপারেই কলেজের বাইরে তদন্ত করছেন। আসলে ডিএসপি সাহেব বলে দিয়েছেন কলেজের ব্যাপার তো খুব সেন্সিটিভ হয়ে কাজ করতে হবে। হ্যাঁ, আমি আশিসকে রিকোয়েস্ট করেছিলাম। আসলে বুঝতেই তো পারছেন কলেজের একটা সুনাম আছে। আমরা জানি স্যার, আগামীকাল আমরা ভাদুরী স্যারের সাথে 11টায় কলেজে আসব। যারা যারা সেদিন ওর বডি দেখেছিল আর ওর রুমে থাকে তাদের সঙ্গে আমরা আপনার চেম্বারেই কথা বলব। দরকারে আপনিও থাকতে পারেন ম্যাডাম। আমি থাকলে আবার আপনাদের ওই ভাদুরী সাহেবের আপত্তি নেই তো? আমি আশিসকে তোমার থাকার ব্যাপারে অনুরোধ করেছিলাম। ঠিক আছে স্যার, কাল 11টায় আসছি। চলি ম্যাডাম। ঠিক আছে স্যার, যদিও কাল আমার অফ ডে, তবু কাল আমি আসছি। এখন আসছি স্যার। ইনার আইয়ের অফিসে নয়ন ভাদুরী তার আইডল NB দেশ সামনে বসে সপ্তক মার্ডার কেসটার বিষয়ে কথা বলছিলেন। এর আগেও কোনো কেসের সমস্যায় পড়লে তার প্রাক্তন বসের পরামর্শ নিয়েছে সে। তবে গতকাল থানায় কে যেন একটা উড়ো ফোন করেছিল। হ্যালো, শ্যামপুর থানা, কে বলছেন? আমি কে সেটা জেনে কোনো লাভ নেই, শুধু এটা জেনে রাখুন সপ্তকের খুনিকে সেটা আমি জানি। হ্যালো হ্যালো, আপনি যদি জানেন কে খুনি তবে তার নাম বলুন। আমি নাম বলবো না, তাকে খুঁজে বের করা আপনার কাজ। শুধু এটুকু জেনে রাখুন যে সপ্তককে খুন করেছে সে কলেজ ক্যাম্পাসেই থাকে। হ্যালো হ্যালো, ভাদুরী স্যার, ভাদুরী স্যার। তার মানে তুমি বলছো যে এই খুনের ব্যাপারে কলেজের কারো জড়িয়ে থাকার সম্ভাবনা আছে? তবে একটা উড়ো ফোনকে এত গুরুত্ব দেওয়া কি ঠিক? এর আগে বহুবার আমি দেখেছি এইসব উড়ো ফোনে আসলে কারোর ওপর রাগ মেটানোর চেষ্টা থাকে। আসলে স্যার, আমি কেসটার সেরকম কিছুই কুল পাচ্ছি না। এদিকে প্রিন্সিপাল আবার ডিএসপি স্যারের বাল্য বন্ধু, তারপর আবার কলেজের ম্যাডাম কি যেন সুপ্রজা না কি যেন একটা নাম রয়েছে, সে যেভাবে আমার কাজে বাধা দিচ্ছে, মানে কি আর বলবো, সত্যি খুব প্রবলেমে পড়ে গেছি স্যার। ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। আরে মামনি, আয় আয়, এতক্ষণ তোর কথাই হচ্ছিল। এরপর দুজন দুজনকে দেখে ভূত দেখার মতন চমকে ওঠে। নয়ন কিছুটা হতভম্ব হলেও সুপ্রজা কঠিন মুখ করে চেয়ার টেনে বসে। তারপর ব্যাগ থেকে সন্দেশের প্যাকেটটা বার করে বলে, রাজু, একবার এদিকে আয় তো। কামিং দিদি, সাহেব বলেছিলেন যে আজ তুমি আসবে। স্যার, টেক ইউর ওয়াটার, ঠান্ডা ঠান্ডা কুলকুল। নয়ন হাত বাড়িয়ে স্মিত হেসে গ্লাসটা নেয়। এটা নিয়ে যা আর সবাইকে প্লেটে করে দে। আচ্ছা, সুকমল দা কই? ওকে আমি ছুটি করে দিয়েছি, ও কোনো কমবেন নয়। আমি বরং আগে কফি করে আনি দিদি, তারপরে সন্দেশটা খেও। হ্যাঁ, ফার্স্ট কফি, দেন এই কী বলে, দেন সানডেস সানডেস। ওরে বাবারে, তোর এই ইংরেজির ঠেলায় না আমি যেটুকু জানি সেটাও ভুলে যাই। স্যার, তাহলে আমি বরং আসি। আরে বসো বসো, জানি এখন তোমার কোনো কাজ নেই। আমার মাথায় একটা আইডিয়া এসেছে। হ্যাঁ বলুন স্যার। আমি ভাবছি তুমি যেভাবে তদন্ত করছো করো, কিন্তু কলেজের ভেতরে
তোমায় খুব সাবধানে তদন্ত করতে হবে। সেক্ষেত্রে আমি ভাবছি মামনি মানে সুপ্রজা তোমায় তদন্তের কাজে সাহায্য করুক। নয়ন ভাদুরী জলের গ্লাসটা সবে হাতে নিয়ে চুমুক দিয়েছে, এমন সময় এনবির এই বেমক্কা প্রস্তাবে এসে মারাত্মক একটা বিষম খেল। তারপর একটু ধাতস্থ হয়ে বলল, কিন্তু কিন্তু মানে উনি আমায় হেল্প করতে রাজি হবেন কেন? যা মেজাজ ওনার, মানে কি আর বলবো স্যার। হ্যাঁ, মেজাজ তো শুধু আমার, তাই না? আর বাচ্চা বাচ্চা ছেলেদের ধমকে কথা বলার সময় উনি তো হাতে গোলাপ নিয়ে গান্ধীগিরি ফেলেন, তাই তো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপাতত সন্ধি। ওই বাচ্চা ছেলেটার কথা ভেবেই না হয় তোমরা একসঙ্গে কাজ করো। নয়নের মুখে তোর কলেজের নামটা শোনার পর থেকেই আমার মাথায় এই আইডিয়াটা এসেছে। তাই তো নয়ন 4টের সময় আসবে বলে তোকে ওই সময় আসতে বললাম। দেখি এতদিন আমার ট্রেনিংয়ে তুই কি শিখেছিস। নয়ন এবার অবাক হয়ে সুপ্রজার দিকে তাকায়। এই তাঁতের শাড়ি পরা, খুব সাধারণ সাজের মোটা ফ্রেমের চশমা পরা দিদিমণির ট্রেনিং, তাও আবার তার গুরু এনবির কাছে। এটা অবশ্য ঠিক যে দিদিমণির উজ্জ্বল চোখজোড়া বলে দিচ্ছে উনি খুবই বুদ্ধিমতী, তবে একটু অহংকারীও বটে। এমনিতে আমার কোনো আপত্তি নেই ওনাকে সাহায্য করতে। সপ্তকের কথা ভেবে আমি না হয় ওনাকে সাহায্য করেই দেবো। তবে হ্যাঁ, ওনাকেও কথা দিতে হবে কলেজে কোনো রকম পুলিশি মেজাজ দেখানো চলবে না। আর 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 আমার কথাকে অগ্রাহ্য করাও চলবে না। ঠিক আছে, আমি রাজি। তবে ম্যাডাম, এই একই কথা আমার ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য হবে। মানে আমার কাছেও যেন দিদিমণি তার মেজাজ না দেখান। হ্যাঁ, সেই আমিই তো শুধু মেজাজ দেখাই, তাই না? গরম গরম কফি কামিং, এরপরে সন্দেশ আছে। কিন্তু সাহেব, আমি কি করব? হোয়াট আই ডু? তুই আগের মতোই ওদের সঙ্গে থাকবি, সব কাজে হেল্প করবি, বুঝেছিস? ওকে সাহেব, আই অ্যাম হেল্পিং হ্যান্ড অ্যান্ড ক্যাচ কটকট কালপ্রিট। দেখুন, আমি কিন্তু যা করব সব আনঅফিশিয়ালি করব। থানার থেকে অন্য লোকেরা যেমন তদন্ত করছে করুক, আমি ম্যাডামকে পুলিশের তদন্তের ব্যাপারে কোঅর্ডিনেট করব। আর ওনাকেও কিন্তু কলেজের ভেতরে যা সব খবর হচ্ছে সেগুলো আমাকে জানাতে হবে। নো প্রবলেম। বাহ, ভেরি গুড। নাও এবার কফি খাও, এরপর আবার ভীম নাগের সন্দেশ আসছে। এসে গেছে স্যার। এরপর ইনার আইয়ের অফিসে বেশ একটা আড্ডার পরিবেশ জমে ওঠে। সুপ্রজা আর নয়ন দুজনেরই মনে হয় একে অপরের সম্পর্কে যা ভেবেছিল সেটা ঠিক নয়। আসলে দুজনেই এনবির ছত্রছায়ায় একসময় ছিল বলে আস্তে আস্তে তাদের মধ্যে শীতলতাও কেটে যায়। সুপ্রজা ইতিমধ্যেই কলেজে যা যা ঘটেছে এবং সে জানতে পেরেছে নয়নকে বলে। নয়ন জানায় সে বিমলের সম্পর্কে খোঁজ খবর করবে। বিমল বাথরুমে অনেকক্ষণ ধরেই তার টি শার্টটায় সাবান ঘষছে, কিন্তু কিছুতেই রক্তের দাগ যাচ্ছে না। একটা কালচে খয়েরি আভা রয়েই গেছে। আসলে সে রাতের পর ও টি শার্টটা খুলে রেখে দিয়েছিল। আজ সকালে হঠাৎ চোখে পড়ে রক্তের দাগটা। হলুদ টি শার্টটার বুকের কাছে বেশ কিছুটা জায়গা জুড়ে রক্তের দাগটা লেগে রয়েছে। তাই আজ ক্লাসে না গিয়ে ও বাথরুমে ঢুকেছে। এমন সময় দরজায় ধাক্কার আওয়াজে ও বাধ্য হলো বাথরুম থেকে বেরোতে। কি হলো? দরজাটা খোলো বিমল। এই রে, টিকটিকি স্যারের গলা মনে হচ্ছে। আসছি স্যার, 1 মিনিট। বিমল দরজা খুলে দেখে দরজার বাইরে ধূর্যটি স্যারের সাথে সুপ্রজা ম্যাডাম দাঁড়িয়ে। তার সাথে স্বাস্থ্যবান চেহারার একজন খুব ফর্সা লম্বা লোক জিন্স আর টি শার্ট পরে দাঁড়িয়ে। মোটা কালো গোঁফ আর পরিষ্কার কামানো দাড়িতে চওড়া চোয়ালের লোকটাকে দেখেই বিমল ঘাবড়ে গেল। তখন থেকে দরজা ধাক্কাচ্ছি, শুনতে পাওনি? না মানে আসলে বাথরুমে কাছাকাছি করছিলাম, কল খোলা ছিল, তাই শুনতে পাইনি স্যার। ঠিক আছে ধৈর্যটি বাবু, আপনি এখন আসতে পারেন।
আমাদের ভেতরে আসতে বলবে না বিমল? আসুন আসুন, ঘরের অবস্থা কিন্তু ভালো নয়, একদম একদম অগোছালো স্যার। আরে আমিও হোস্টেলেই পড়াশুনো করেছি, জানি বয়েজ হোস্টেলের ঘর কেমন হয়। বাই দ্য ওয়ে, আমি ইন্সপেক্টর নয়ন ভাদুরী, তোমার কলেজের ওই ছেলেটার খুনের ব্যাপারে তদন্ত করছি, তাই তোমার সাহায্য চাই। ধৈর্যটিবাবু সেখান থেকে চলে যেতেই ওরা বিমলের ঘরে ঢোকে। বিমলকে বেশ চিন্তিত দেখায়। সে গম্ভীর মুখে বলে, কিন্তু সপ্তক তো ফার্স্ট ইয়ারে পড়ে, আর আমি থার্ড ইয়ারে পড়ি, আমি কি বলবো স্যার? শুনলাম কদিন আগে নাকি তোমার সাথে ওর গন্ডগোল হয়েছিল। কথাটা শুনেই বিমলের মুখ কাগজের মতন সাদা হয়ে যায়। সে আমতা আমতা করে বলতে থাকে, মানে বিশ্বাস করুন স্যার, বিশ্বাস করুন, আমি ওর খুনের ব্যাপারে কিছু জানি না। ছেলেটার খুব বাজে স্বভাব ছিল, সব সময় পরের ব্যাপারে নাক গলাতো। এই নিয়েই আমার সাথে একবার ঝামেলা হয়েছিল, কিন্তু কিন্তু সেসব তো স্যার মিটে গিয়েছিল। সপ্তক তোমার কফ সিরাপ খেয়ে নেশা করার ব্যাপারটা জেনে তোমার পিছু নিয়েছিল, তারপর তোমার সেই নেশা করার ছবিও তুলেছিল, তাই নিয়েই তো তোমার সাথে ঝামেলা, তাই না? তারপরে তুমি ওকে সেই ছবি ডিলিট করতে বাধ্য করো। আমি জানি তুমি কার ছেলে, কিন্তু তুমি যার থেকে এই নেশার দ্রব্য সংগ্রহ করো তাকে অলরেডি পুলিশ অ্যারেস্ট করেছে। সেখানকার সিসিটিভিতে তোমাকে দেখাও গেছে। তাই ফর ইয়োর নলেজ, তোমায় কেস দিতে কিন্তু আমার খুব একটা বেশি কষ্ট করতে হবে না। সুপ্রজা এবার বিরক্ত মুখে নয়নের দিকে তাকাতেই সে চুপ করে গেল। এই কলেজের স্টাফ কোয়ার্টারের পেছনে যে তুমি নেশা করতে যাও, সেটা আমি নিজের চোখেই দেখেছি। সেখানে তোমার ওই ফেলা খালি বোতলগুলো এখনও রয়েছে। সরি ম্যাডাম, সরি সরি সরি, আমি কথা দিচ্ছি, আমি কথা দিচ্ছি আমি এই কাজ আর করবো না। আমাকে একটা সুযোগ দিন ম্যাডাম, একটা সুযোগ, একটা দিতে পারি, তবে একটা শর্ত আছে। দেখো, তুমি যদি রাজি হও তাহলে কাউকে কিছু বলবো না, কিন্তু যদি আমার কথা না মানো তবে প্রিন্সিপাল স্যার নিজে তোমার বাবাকে ফোন করে সব জানাবেন। আমি রাজি ম্যাডাম, আমি রাজি। বলুন কি শর্ত, বলুন। সপ্তককে কে বা কারা র্যাগিং করেছিল? আমি জানি থার্ড ইয়ারের ছেলেরাই মাঙ্কি গ্যাং চালায়। আমি মানছি আমরাই মাঙ্কি গ্যাং চালাই, কিন্তু সেদিন সপ্তককে আমরা র্যাগিং করিনি, ওকে র্যাগিং করেছিল ফার্স্ট ইয়ারের ছেলেরাই। কি বলছোটা কি তুমি? কারা কারা ছিল ওই ঘটনায়? আর কে ছিল জানি না, তবে সপ্তকেরই এক বন্ধু আমার কাছ থেকে 4টে মাঙ্কি ক্যাপ নিয়ে যায় ওকে প্র্যাঙ্ক করবে বলে। সে আবার আমার পুরনো স্কুলের জুনিয়র। কে সে? ওর নাম রোহন, ওই সপ্তকের রুমেই থাকে। তুমি সত্যি কথা বলছো তো? নিজের দোষ অন্যের ঘাটে চাপাচ্ছ না তো? আপনি খোঁজ নিন, তাহলেই জানতে পারবেন। এমনকি ওর আরেক বন্ধু অনিরুদ্ধর ফোনে সব রেকর্ড করা আছে। থ্যাংক ইউ বিমা, এভাবেই সত্যি কথা বলবে, দেখবে নিজেকে সংশোধনের সুযোগটা পাবে। তাহলে আর একটা কথা বলি ম্যাডাম, এতদিন ভয় কাউকে বলতে পারিনি। সপ্তক যেদিন খুন হয় সেদিন রাতে মোটামুটি ওই 1টার সময় আমি সপ্তকের দেহ দেখেছিলাম। আমি সেদিন মাঝরাতে নেশা করতে গেছিলাম, ফেরার সময় সপ্তকের দেহের ওপরে হুমড়ি খেয়ে পড়ে যাই, তবে তখনও মারা গেছে। দাঁড়ান ম্যাডাম, আমি একটু আসছি। বলে বিমল বাথরুম থেকে ওর ভেজা টি শার্টটা নিয়ে আসে, তারপর বলে, আমার টি শার্টে সেদিন ওর রক্ত লেগে যায়, দাগটা অনেক চেষ্টা করেও আমি তুলতে পারিনি। ঠিক আছে, এটা এখন আমাকে দাও, ফরেন্সিকে পাঠাবো। তবে এই কথাটা আমাকে সেদিন বললেই ভালো করতে। আচ্ছা, পোস্টমর্টমে ওর মৃত্যুর সময় জানা গেছে নয়ন? হ্যাঁ, জানা গেছে। ওর 11টার আশেপাশে মৃত্যু হয়েছে। ওর পাকস্থলিতে বেশ কিছুটা মাংসও পাওয়া গেছে। সেদিন তো আমাদের সোয়াবিন হয়েছিল, শনিবার তাই হয়। আমার লোকেরা ওর বন্ধুর কাছে খবর নিয়ে জেনেছে যে ছেলেটা সেদিন নাকি ওর হোস্টেলের খাবার খায়নি, সেদিন রাতেও ঘরে ছিল না। এর আগেও নাকি ও রাতে এরকম হোস্টেল থেকে বেরিয়ে গিয়েছিল, তাই ওরা কেউ সন্দেহ করেনি। তার মানে ও সেদিন বাইরে কোথাও খেতে গিয়েছিল। আমি সে রাতের কলেজের সিসিটিভি ফুটেজ চেক করেছি, সেদিনও বাইরে যায়নি। সম্ভবত ও কলেজেই খুন হয়েছে। পোস্টমর্টম তো বলছে ছেলেটার মাথার পেছনে ভারী আর ভোঁতা কিছু দিয়ে আঘাত করা হয়েছিল, আর সে আঘাতেই অতিরিক্ত রক্তক্ষরণে ছেলেটার মৃত্যু হয়। আর ওর মুখের আঘাতটা? ওটা অ্যান্টিমর্টম, ওটা কোনো আঘাত নয়। অ্যান্টিমর্টম? তার মানে ওটা মৃত্যুর আগের নয়, পরের আঘাত। সুপ্রজার কথাটা শুনে নয়ন বুঝল
দিদিমণি সত্যিই এনবির কাছে ট্রেনিং পেয়েছে। সে বলল, চলো এবার ছেলেটার ঘরে যাই একবার। আমি অবশ্য ওদের সাথে আজ কথা বলবো বলে আগেই খবর পাঠিয়েছি। ঠিক আছে, তাহলে তুমি ওদের ডেকে যখন জিজ্ঞাসাবাদ করবে তখন আমি ওদের রুমটা একটু চেক করে দেখে নেব। ওকে? ঠিক আছে, তাই হবে। প্রিন্সিপাল স্যার যদি আবার আমার কথা জিজ্ঞাসা করে? ঠিক আছে, সেটা আমি সামলে নেব, অসুবিধা হবে না। হোস্টেলের সিঁড়ি দিয়ে অনিরুদ্ধ, রোহন আর প্রিয়াংশু নামছে। সেটা দেখে সুপ্রজা একটা থামের আড়ালে চলে গেল। ওরা নিজেদের মধ্যে কথা বলতে বলতে যাচ্ছিল, কিন্তু দেখেই বোঝা যাচ্ছিল যে ওরা খুব টেনশনে আছে। ওরা সুপ্রজাকে পেরিয়ে যেতেই ও দ্রুত সিঁড়ি দিয়ে নেমে দোতলায় ওদের ঘরে ঢুকলো। ওদের রুম নাম্বার আগেই জানা ছিল, তাই ওর কোনো অসুবিধে হলো না। দরজাটা ভেজানো ছিল। সুপ্রজা ঘরে ঢুকে দরজাটা ভেজিয়ে দিল। তারপর বোঝার চেষ্টা করলো কোনটা শক্তকের বেড, কিন্তু বেশি বেগ পেতে হলো না। ওর বেডের পাশেই একটা টেবিলে ওর ফটোর অ্যালবাম রাখা ছিল। টেবিলের ওপর কিছু টুকিটাকি জিনিসও রয়েছে। ওর বাবা মা কদিন পরে এসে ওর সব জিনিসগুলো নিয়ে যাবে বলে জানিয়েছে। সুপ্রজা টেবিলের ড্রয়ারটা খুলল। সেখানে একটা ছোট্ট ড্রয়িং খাতা আর বেশ কিছু পেন্সিল রং রয়েছে। ড্রয়িং খাতাটা নিয়ে পাতা উল্টে দেখল সেখানে বেশ কিছু লোকের পোর্ট্রেট আঁকা। কয়েকজনকে চিনতে পারছি, তবে প্রথম দিকের কয়েকটা ছবিগুলো চিনতে পারছি না। সম্ভবত কলেজে ভর্তি হওয়ার আগের আঁকা। তবে শেষের এই ছবিটা বেশ অদ্ভুত। একটা লোকের মুখ আঁকা, কিন্তু তার মুখের ওপর যেন একটা কালো কাপড় ঢাকা দেওয়া আছে। অথচ ছবির লোকটার চুলের ছাঁটটা খুব চেনা, কিন্তু কিছুতেই মনে করতে পারছি না কার ছবি এটা। ছবিটার নিচে ছোট্ট করে পেন্সিলে ইংরেজিতে লেখা আছে কিউপি, পাশে একটা প্রশ্নবোধক চিহ্ন। কার ছবি? ও নো, এটা তো রুমিলার ছবি। মানে এটারই ছবি রুমিলা মোবাইলে দেখিয়েছিল। এটার নিচে লেখা GF, পাশে সেই প্রশ্নবোধক চিহ্ন। ও এই পাতাতে 4টে যুবক হনুমান টুপি পরে আছে, তলায় লেখা MG, তার মানে মাঙ্কি গ্যাং। তার মানে GF হলো গার্লফ্রেন্ড। কই, রুমিলা তো এই ব্যাপারে কিছু বলেনি। তবে কিউপি মানে কি? কোয়েশ্চেন পেপার। তার মানে কালো কাপড় ঢাকা লোকটাই কি প্রশ্ন ফাঁস চক্রে জড়িত? কে লোকটা? ঠিক আছে, খাতাটা আপাতত ব্যাগেই ঢোকাই, একবার রুমিলার কাছে যেতে হবে। বলে মোবাইলটা বার করে রুমিলাকে ফোন করে সুপ্রজা। রিং হয়ে যায়, কিন্তু রুমিলা ফোন তোলে না। এরপর নয়নের ফোন আসে। হ্যাঁ, হ্যালো। রোহন জানিয়েছে যে সপ্তককে যে ওর র্যাগিং করেছিল সেটা নাকি ওকে অনিরুদ্ধই করতে বলেছিল। সে কি? কেন? মনে হচ্ছে লাভ ট্রায়াঙ্গেল। রুমিলা বলে একটি মেয়েকে নাকি অনিরুদ্ধর খুব ভালো লাগতো, কিন্তু সেই মেয়েটি ওকে বার্তা না দিয়ে সপ্তকের সাথে বেশি কথা বলতো, ওর পাশে বসতো। সেই নিয়ে নাকি ওদের মধ্যে ঝামেলাও হয়। আর রোহনটা একেবারে ফাজিল একটা ছেলে। ও প্রথমে প্র্যাঙ্ক করার জন্যই মাঙ্কি ক্যাপগুলো এনেছিল। তারপরও অনিরুদ্ধর কথা শুনে আরও কিছু ছেলে জুটিয়ে এই কাণ্ড ঘটায়। আমি 3rd ইয়ারের ছেলের কথাটা বলায় এখন ভয় পেয়ে সব কিছু স্বীকার করেছে। এবার বলুন ম্যাডাম, আপনি এবার কি বলবেন? সেদিন তো নয়ন, এখনো কিন্তু প্রমাণ হয়নি ওরাই সপ্তককে কিছু করেছে। আমি কিন্তু একটা অন্য অ্যাঙ্গেলের কথাও ভাবছি। সেই অ্যাঙ্গেলটাকে আমি একটু দেখতে সুযোগ পাবো? এখনই নয়, তবে নিশ্চয়ই পাবে। আমি আর একটু সময় দাও। ঠিক আছে, এক কাজ করো, সন্ধ্যাবেলায় একবার জেঠুমনির ওখানে আসতে পারবে? এই ধরো 6টা নাগাদ। ঠিক আছে, আসবো। তুমি এখন কি করবে? আমার একবার রুমিলার সাথে কথা বলতে হবে, ওকে ফোনে পাচ্ছি না। ওই কলেজে স্টাফ কোয়ার্টারে থাকে। আমার একবার ওর সাথে ফোনে কথা বলতে হবে, যে করে হোক। ফোনে নয়, না হলে মানে সামনে থেকেই কিন্তু কথা বলতে হবে। ঠিক আছে, সন্ধেবেলা দেখা হচ্ছে তাহলে।
সুপ্রজা রুমিলার পিঠে হাত দিয়ে বুঝল ও ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। পিঠে হাতের স্পর্শ পেয়ে ও ঘুরে তাকালো। তারপরই সুপ্রজার বুকে ঝাঁপিয়ে পড়ে ও কান্নায় ভেঙে পড়ল। সুলতা দরজাটা ভেজিয়ে বাইরে চলে গেলেন। কাঁদুক মেয়েটা, তবে যদি মেয়েটার মনটা একটু হালকা হয়। জানো দিদি, সপ্তক বলেছিল একদিন আমার ওয়াল পেন্টিং আঁকবে। সারা দিন ধরে যতক্ষণ না ছবিটা শেষ হয় ও ক্যানভাস ছেড়ে কোথাও যাবে না, নড়বে না পর্যন্ত। ও কি করেছিল যে ওকে এইভাবে চলে যেতে হলো? বলো না, ও কি করেছিল? এভাবে কতদিন চলবে তোর? যদি সত্যিই ছেলেটাকে ভালোবেসে থাকিস তবে চোখের জল মোছ আর উঠে দাঁড়া। ছেলেটার খুনিকে খুঁজে বার করতে আমার সাহায্য কর। আমি কথা দিচ্ছি, ওকে যারা খুন করেছে তাদের কাউকে ছাড়বো না, কাউকে না। রুমিলা অবাক হয়ে তাকিয়ে থাকে তার প্রিয় সুপ্রজাদির চোখের দিকে। বারবার চশমার আড়ালে থাকা সেই বুদ্ধিদীপ্ত চোখজোড়া থেকে যেন এখন ঝরে পড়ছে আগুন। সে আগুনের দিকে তাকিয়ে যেন নিজের শোক ভুলে গেল রুমিলা। এমন সময় দরজায় নক শোনা গেল। রুমিলা নিজেকে সামলে নিয়ে দরজাটা খুলে দেখল বাবা দাঁড়িয়ে আছে। কিছু মনে করো না, তোমার সাথে কথা বলবো বলে দরজার বাইরে দাঁড়িয়েছিলাম। তখন না চাইলেও তোমাদের কিছু কথা শুনে ফেলেছি। প্লিজ ডোন্ট মাইন্ড। না না, এতে মনে করার কি আছে? একটা কথা মনে হয় তোমার জানা দরকার। পাশের ফ্ল্যাটের রজনীর সাথে সপ্তকের বোধহয় কিছু ঝামেলা হয়েছিল। তারপরে অবশ্য সব মিটমাট হয়ে যায়। তারপরে বেশ কয়েকবার ও রজনীর ঘরে এসেছে। এমনকি এমন হয়েছে ও আমাদের ঘরে আসেনি, শুধু রজনীর ঘরে গিয়ে কথা বলে চুপি চুপি বেরিয়ে গেছে। কিন্তু আমি কিছু বলিনি, যদিও সব টের পেয়েছি। রজনী মানে আমাদের ওই আরকে স্যার, হিস্ট্রির? হ্যাঁ, আর আমি সপ্তককে ওর সাথে যখন ঝগড়া করতে শুনেছিলাম তখন বেশ কয়েকবার প্রশ্নপত্র কথাটা শুনেছিলাম। প্রশ্নপত্র মানে কোয়েশ্চেন পেপার? মানে কিউপি? মানে মানে কি আবার মানে? কিছুই না। আচ্ছা, আমি আজকে আসছি। হ্যাঁ, তবে হ্যাঁ, সেদিনের মাটন রোগান জোশটা এক কথায় একেবারে ফাটাফাটি ছিল। আর এই ক্লুটার জন্য আপনার এক বাক্স ভীম নাগের সন্দেশ পাওনা রইল। আমি তো আর আপনার মতো রান্না করতে পারি না, তাই দোকানেই ভরসা। আসছি রুমিলা, ভালো থাকিস। বলে ঘর থেকে বেরিয়ে দ্রুত সিঁড়ি দিয়ে নেমে যায় সুপ্রজা। তাহলে মামুনি, তুই বলতে চাইছিস সপ্তক ছেলেটা কলেজের প্রশ্নপত্র ফাঁসের চক্র সম্পর্কে জেনে ফেলেছিল বলে ওকে খুন হতে হলো? কিন্তু কিসের ভিত্তিতে তুই এ কথা বলছিস? আমি সপ্তকের ড্রয়িং খাতাটা নিয়ে দেখছিলাম, হঠাৎ আমার কি মনে হতে একটা ইরেজার দিয়ে এই ছবিটার মুখের কালো পর্দার ওপর হালকাভাবে বোলাতে থাকি। হালকা হাতে রাবারটা ঘষতেই মুখের ওপরের কালো ভাবটা কেটে গিয়ে এই দেখো, এই মুখটা ফুটে ওঠে। এনাকে তো আমি কলেজে দেখেছি। হ্যাঁ, এর নাম রজনীকান্ত মণ্ডল, আরকে স্যার। সপ্তক প্রথমে ওনার পোর্ট্রেট আঁকার পর কোনো কারণে ওর মুখের ওপর পেন্সিল বুলিয়ে ছবিটার মুখটা ঢেকে দেয়। কিন্তু কেন? এরপর আমি কলেজের রেজিস্টার ঘেটে জানতে পারি এবারে ফার্স্ট সেমে সপ্তক হিস্ট্রি আর ফিলোসফিতে হাইয়েস্ট মার্কস পেয়েছে। সম্ভবত আরকে স্যার ওকে কোয়েশ্চেন দিয়ে দিয়েছিল। আরকে এই খুনের পেছনে থাকতেও পারে। আমার মনে হয় এইটুকু প্রমাণে ওকে অ্যারেস্ট করা যাবে না। ঠিক আছে, সে না হয় আমি একবার আমার মতন করে ওর সাথে কথা বলবো, দরকারে একটু ভয়ও দেখাবো। কোনো আপত্তি নেই তো আবার? না না, তোমার যা ভালো মনে হচ্ছে করো। পরদিন সুপ্রজার ক্লাস ছিল না। কি মনে হতে ও বিকেলে থানায় গেল। গিয়ে দেখল নয়ন চিন্তিত মুখে কার সাথে যেন ফোনে কথা বলছে। ওকে দেখেই ফোনটা নামিয়ে রেখে বলল, আচ্ছা, তোমার সাথে আমি পরে কথা বলছি। হ্যাঁ বলুন, কি ব্যাপার? আমার মনে হয় আমাদের কোথাও একটা ভুল হচ্ছে জানো। আরকে স্যার এই খুনের পেছনে নেই। কেন, মানে হঠাৎ এ কথা? কাল কলেজ থেকে ফিরছি, এমন সময় একটা বাচ্চা ছেলে আমার হাতে একটা খাম তুলে দিয়ে কোথায় একটা চলে গেল। খুলে দেখি ভেতরে এই একটা চিঠি।
নয়ন চিঠিটা খুলে পড়তে শুরু করে। ইংরেজিতে কম্পিউটারে টাইপ করে লেখা, আর তার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, দিদিমণি খুব সাবধান, আগুন নিয়ে আবার খেলতে যেও না, না হলে কিন্তু হাত পুড়ে যেতে পারে, আর পুড়ে গেলে কিন্তু ভারী জ্বালা করে। এটাই শেষবার, এরপর কিন্তু আর বলবো না, এখনো সময় আছে, সরে যাও। কি এটা তো রীতিমতো একটা হুমকি। দিক হুমকি? আমি এত সহজে ছাড়ছি না। কিন্তু আর কে স্যারের সাথে কথা বলেছিলে কি তুমি? হ্যাঁ বলেছি, লোকটাকে চেপে ধরতেই ও সব স্বীকার করে নিল। লোকটার একটা অন্য কেসও আছে, ও নাকি বউ থাকতেও অন্য একজনের সাথে রিলেশনে ছিল, আর সেটাই জানতে পেরে সপ্তক নাকি ওকে ব্ল্যাকমেলও করেছিল, এবং এইসব ভয় দেখিয়ে ওর কাছ থেকে হিস্ট্রি আর ফিলোসফির প্রশ্ন বার করেছিল। ওই নাকি প্রেসে এইসব কোয়েশ্চেন পাঠানোর দায়িত্বে থাকে। ওকে হুমকি দিয়েই সপ্তক এইসব করেছিল, কিন্তু ও আর কোয়েশ্চেন দেবে না বলাতে সপ্তকের সাথে ওর একটু ঝামেলা হয়ে যায়। তবে লোকটাকে দেখে আর যাই হোক খুন করতে পারবে বলে তো মনে হয় না, ওর সেই ক্ষমতা নেই, একেবারেই ভীতু একটা লোক। বুঝলাম, আমাকে একবারে ওর পোস্টমর্টেম রিপোর্টটা দেখাবে? হ্যাঁ, এই যে এই ফাইলটা, এটার একটা কপি আমার লাগবে। আর ছেলেটার বডি থেকে তোমরা নিশ্চয়ই পোস্টমর্টেম করার পর ওর পোশাক আর জুতো আলাদা করে রেখে দিয়েছো, ওগুলোও আমি একবার দেখতে চাই। শহরের একটা নামি হোটেলের ঘরে একদল লোক মিটিংয়ে ব্যস্ত। উপস্থিত সবার মুখে মাস্ক এবং ঘরের আলো একদম মৃদু। সবার সামনে পানীয়ের গ্লাস থাকলেও কারোরই সেদিকে বিশেষ খেয়াল নেই। একটা লম্বা টেবিলের এক প্রান্তে একটা চেয়ারে একজন লোক বসে আছেন। গুরুগম্ভীর গলায় তিনি বললেন, আমাদের কদিন একটু শান্ত থাকতে হবে। আসলে কলেজের ছেলেটার মার্ডার নিয়ে মিডিয়া আর পুলিশ সালাদ দুটো একটু নড়ে চড়ে বসেছে, তবে কদিন বাদই সব থিতিয়ে পড়বে। এরপর আবার আমাদের কলেজে কলেজে ওই ড্রাগ সাপ্লাই শুরু করতে হবে। আপনাদের ইনভেস্ট করা সব টাকা আপনারা যথা সময় 3 গুণ হিসেবে ফেরত পাবেন। মাইন্ড ইট, 3 গুণ, আমি গ্যারেন্টি দিচ্ছি। বস, क्या यही बात बोलने के लिए आपने ये मीटिंग बुलाया है? হ্যাঁ, কারণ আপনারা অনেকেই এই নিয়ে আমার বক্তব্য জানতে চাইছিলেন। ছেলেটাকে মারলেন কেন? না মারলে তো এত ঝামেলা হতো না। হ্যাঁ, ওকে মারতে আমি অর্ডার দিয়েছিলাম, আসলে অনেক কিছু জেনে ফেলেছিল। तो फिर ठीक है, लेकिन बहुत दिन हो गया, कुछ पैसा वैसा नहीं मिला। চিন্তা করার কোনো কারণ নেই। আজ এখান থেকে বেরোবার সময় সবাই বেশ কিছু টাকা পেয়ে যাবেন। তবে পুরো কলকাতা জুড়ে আমাদের পুরো র্যাকেটটা চালু হলে আপনাদের আর কিছু ভাবতে হবে না। ঠিক আছে বস, আপনার ওপর আমাদের পুরো ভরসা আছে। তাহলে আজকের মিটিংটা এখানেই শেষ করছি। আর হ্যাঁ, যাওয়ার আগে সবাই নিজের ব্রিফ কেসটা নিয়ে যাবেন কিন্তু। হ্যাঁ, গুড নাইট। এমন সময় একজন এসে সবার সামনে একটা করে ব্রিফ কেস রাখে। সবাই একটা করে ব্রিফ কেস নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। রাতের বেলা সুপ্রজা সপ্তকের ড্রয়িং খাতাটা খুলে বসেছিল। পুরো খাতাটার এই পাতাটা ওর চোখ এড়িয়ে গিয়েছিল। আজ কি মনে হতে সেটা একবার খুঁটিয়ে খুঁটিয়ে দেখল। তারপর সে ফোনটা বার করে নয়নের নাম্বারটা ডায়াল করলো। হ্যালো, হ্যাঁ, এত রাতে কি ব্যাপার? তুমি কি থানায়? হ্যাঁ, কেন? গুড, এখনই ফোর্স নিয়ে কলেজে আসতে পারবে? আমি ট্যাক্সি নিয়ে আসছি, তুমি আসলে একসাথে কলেজে ঢুকবো। কেন বাপ, তুমি কি কিছু বুঝতে পেরেছো? হ্যাঁ, কিন্তু এখন আর কথা বলার সময় নেই, এরপরে দেরি হলে মুশকিল হয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে, আমি এখনই আসছি। তবে আমি কলেজে ঢোকার আগে কিন্তু তুমি কিছু করতে চেও না। রাখছি তাহলে। সুপ্রজা এবার জেঠুমণিকে ফোন করে, তার সাথে কথা বলে মাকে বলে, আমি একটু বেরোচ্ছি, ফিরতে রাত হবে। হ্যাঁ, পারলে জেঠুমণির সাথে একবার কথা বলে নিও। সুপ্রজা যখন কলেজের গেটে পৌঁছালো, দেখলো একটা অ্যাপ ক্যাব দাঁড়িয়ে আছে। সে ইচ্ছা করেই সেই ক্যাবটার দিকে এগিয়ে গেল। এটা যে কে বুক করেছে সেটা আন্দাজ করেই ড্রাইভারকে জানালো যে বুকিং আপাতত ক্যান্সেল। ছেলেটি অবাক হয়ে তার দিকে তাকাতেই তার দিকে একটা 100 টাকার নোট বাড়িয়ে দিয়ে বলল,
তুমি বুকিংটা ক্যান্সেল করে দাও ভাই। আসলে এসব রাগারাগির ব্যাপার, তুমি এখন যাও ভাই, যাও। ক্যাবের ছেলেটা টাকাটা পকেটে গুঁজে বুকিং ক্যান্সেল করে গাড়ি ঘুরিয়ে চলে গেল। আর তার প্রায় সঙ্গে সঙ্গেই পুলিশের দুটো গাড়ি এসে হাজির হলো কলেজের গেটে। প্রথম গাড়িটা থেকে নয়ন লাফ দিয়ে নেমে জিজ্ঞেস করলো, তুমি কখন এলে? আরে এই তো একটু আগে, বাকি তো পালিয়েই যাচ্ছিল। চলো চলো চলো, ওই স্টাফ কোয়ার্টারের দিকে চলো, তাড়াতাড়ি চলো না। এরপর পুলিশের পুরো দলটা নয়নের নেতৃত্বে সিঁড়ি বেয়ে উঠতে লাগলো। নয়নের ঠিক পেছনেই রয়েছে সুপ্রজা। এদিকে সিঁড়ি দিয়ে একটা বড় সুটকেস হাতে খটখট শব্দে নেমে আসছিল কাঠের পাওয়ালা প্রমথেশ দত্ত। এত রাতে কোথায় যাচ্ছেন প্রমথেশ দা? যেন ভূত দেখেছে এমনভাবে চমকে উঠল প্রমথেশ। এ কি, এত রাতে তুমি? এত পুলিশ অফিসার কেন? ঘরে চলুন বলছি। প্রমথেশ বেশ বিরক্ত হয়ে ঘরে ঢুকে সোফায় বসে বললেন, কি ব্যাপার বলুন তো? বলছি, তার আগে আপনার সুটকেসটা একটু খুলবেন। সুটকেস? কেন? হঠাৎ আমি আমার সুটকেস খুলতে যাব কেন? আপনাকে যা বলা হচ্ছে আপনি তাই করুন, না হলে আমরা বাধ্য হব নিজেরাই সুটকেসটা খুলতে। এরপর অনিচ্ছা সত্ত্বেও প্রমথেশ তার সুটকেসটা খুলল। দেখা গেল তার মধ্যে বেশ কয়েকটা কৃত্রিম পা রয়েছে। সুপ্রজা এবার ভালো করে খুঁটিয়ে দেখে সেখান থেকে নিজের শাড়ির আঁচল দিয়ে একটা পা নিজের হাতে তুলে নিল। তারপর সেটা আরেকবার দেখে নিয়ে বলল, এই নিন অফিসার, আপনার মার্ডার ওয়েপন। এটা দিয়েই সপ্তককে মার্ডার করা হয়েছিল। যদিও এই রক্তের দাগ ধোয়া হয়েছে, তবে ফরেন্সিকে নিশ্চয়ই ব্লাড ট্রেস পাওয়া যাবে। এটার গায়ের এই জায়গাটায় দেখুন, একটা দাগও দেখতে পাবেন। মিথ্যে, মিথ্যে কথা, সম্পূর্ণ মিথ্যে কথা। আমি সপ্তককে খুন করিনি। সুপ্রজা এবার সুটকেস থেকে আরেকটা পা তুলে নিয়ে সেটাকে একটা মোচড় দিতেই গোড়ালির ওপর থেকে সেটা খুলে গেল। এরপর তার ভেতরে সুপ্রজা তার বুড়ো আঙুল আর তর্জনী ঢুকিয়ে বার করে আনলো একটা লম্বা পাউচ, দৈর্ঘ্যে যেটা অন্তত 1 ফুট আর চওড়া প্রায় 4 ইঞ্চি। স্বচ্ছ সেই পাউচটার ভেতরে সাদা গুঁড়ো রয়েছে। এগুলো ড্রাগ, তাই না প্রমথেশদা? আপনি কৃত্রিম হাত পায়ের ব্যবসার আড়ালে ড্রাগ চক্র চালাতেন। আপনার কাছে যারা এই প্রস্থেটিক অর্গানের জন্য আসতো, তারা আসলে আপনাদের ড্রাগ চোরাচালানের সঙ্গেই যুক্ত, তাই না? আর এই নকল পায়ের গোপন চেম্বারের কথা সপ্তক জেনে যাওয়াতেই ওকে মরতে হলো। আমি ওকে মারতে চাইনি, কিন্তু প্রমথেশ বাবু, তার মানে আপনি আপনার বসের নির্দেশে ছেলেটিকে মার্ডার করলেন, তাই তো? আপনার দলের কিন্তু ইতিমধ্যে একজন ধরা পড়েছে। সেই জানিয়েছে যে কিভাবে আপনারা সারা কলকাতা জুড়ে ড্রাগ র্যাকেট চালানোর পরিকল্পনা করেছিলেন, কিন্তু সেটা আমরা ভেস্তে দিয়েছি। আপনার বস আপাতত গা ঢাকা দিয়েছে, কিন্তু তাকে আমরা খুঁজে বার করবই। তবে আপনি যে সপ্তকের খুনি, সেটা খুঁজে বার করার কৃতিত্ব একমাত্র সুপ্রজা ম্যাডামের। তবে সুপ্রজা, তুমি কিভাবে বুঝলে যে এটা উনি খুন করেছেন? প্রথমে আমি বুঝিনি, জানো তো। প্রথমে আমার অন্য লোকের ওপর সন্দেহ হয়েছিল। আমার প্রথম সন্দেহ হয় যখন আমি জানতে পারি সপ্তকের পেটে মাংস পাওয়া গেছে, মাটন। অথচ সেদিন হোস্টেলে সোয়াবিন হয়েছিল, কিন্তু ছেলেটা সেটা খায়নি। এদিকে ওই দিন প্রমথেশটা মাটন রোগান জোশ বানিয়েছিল, যা আবার উনি আমায় পরের দিন খেতে দিয়েছিলেন। উনি বলছিলেন সেদিন নাকি ওরা সবাই নাইট শোতে কলেজের পাশেই কমলা হলে সিনেমা দেখতে গিয়েছিলেন। কিন্তু রুমিলা, মানে ওনার মেয়ের সাথে কথা বলে জানতে পারি সিনেমা শুরু হবার কিছু পরেই উনি কলেজে ফিরে আসেন সিনেমাটা ভালো লাগছে না বলে। সিনেমা হলের বাইরের সিসিটিভি চেক করলেই এর প্রমাণ পাওয়া যাবে। এদিকে সপ্তককে উনি রাতের বেলা খেতে আগে থেকেই নিমন্ত্রণ করেছিলেন। এদিকে পরিবারের লোককে ওই সময় সরানোর প্রয়োজন ছিল বলে সবাই মিলে নাইট শোতে সিনেমা দেখার প্রস্তাব দেন। এছাড়া আরও কয়েকটা ব্যাপার আমার খটকা লাগছিল, সেগুলো পরে বলছি। আপনি 11:15 কলেজে ফিরে এলেন, এরপর কি হয়েছিল প্রমথেশদা? কিভাবে মারলেন ছেলেটাকে? হ্যাঁ, আমি ওকে মেরেছি। এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। ছেলেটা সব ভালো ছিল, শুধু একটাই দোষ ছিল ওর, সব ব্যাপারে নাক গলানো চাই।
আমার ওই নকল হাত পা নিয়ে ওর খুব উৎসাহ ছিল, কয়েকটা নিয়ে ড্রয়িংও করেছিল। আমি নিজেই ওকে সেগুলো দিয়েছিলাম। কিন্তু একদিন আমি বাড়ি ছিলাম না, রুমিলার কাছে নোটস নিতে এসে একদিন আমি যেখানে আমার সব জিনিসপত্র রাখতাম সেখানেও ঢুকে পড়ে। তারপর পেটি থেকে একটা পা নিয়েও দেখতে দেখতে আমার ড্রাগের হদিশ পেয়ে যায়। ওগুলো বিশেষভাবে বানানো পা, অন্য পেটির সাথেই আমি লুকিয়ে রাখতাম। কিন্তু সেদিনও সেই রকম একটা পেটি খুলে পাটা বার করে। সেটার মধ্যে যে ড্রাগ লুকোনো আছে সেটাও টের পেয়ে যায়। আমি ফিরে আসলে আমায় সব জানায়, এমনকি পুলিশে খবর দেবে বলে হুমকিও দেয়। আমি তখন বলি ও আমি 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 সব ছেড়ে দেব। তখনকার মতো শান্ত হয় ঠিকই, এদিকে বসকে সব জানাতেই বস হুকুম দেয় ছেলেটাকে বাঁচিয়ে রাখা যাবে না। আমি অনেক অনুরোধ করেছিলাম, কিন্তু বস কিচ্ছু শোনেনি। বলেছিল, তুমি যদি ছেলেটাকে না মারতে পারো তবে আমার লোকেরা সেই কাজ করে দেবে, কিন্তু তার সাথে তোমার বউ আর মেয়েকেও কিন্তু তারা ছাড়বে না, কারণ ছেলেটা তোমার মেয়ের বন্ধু, সে তোমার মেয়েকে সব জানিয়ে দিতে পারে। না বস, ওরা এ ব্যাপারে কিচ্ছু জানে না, তাহলে অন্তত আমি জানতে পারতাম। তাই তো বলছি, যা করার তোমাকেই করতে হবে, এবং সেটা খুব শিগগিরই। ঠিক আছে বস, যা করার আমি করছি। আমার বউ আর মেয়েকে কিছু করবেন না প্লিজ। এরপর আমি সপ্তককে মারার প্ল্যান বানাই। শনিবার সিনেমার টিকিট কেটে ওকে রাতে খাবার নিমন্ত্রণ করি। সিনেমা শুরু হওয়ার কিছু পরেই 11:15 আমি ফিরে আসি। আমি জানতাম 11টায় মেন গেট বন্ধ হয়। সপ্তক আসে ঠিক 11:05। ও ঘরে আসার পর খুব স্বাভাবিক ব্যবহার করি আমি ওকে জানাই আমি সব ছেড়ে দিয়েছি। তারপর ওকে খেতে দিই। ও যখন খাচ্ছিল আমি একটা ছুতো করে খাবার টেবিল থেকে উঠে আসি। তারপর একটা পা নিয়ে আচমকর মাথার পেছনে আঘাত করি। বারবার আঘাত করে যখন নিশ্চিত হই ও মারা গেছে, তখন ওর দেহ একটা প্লাস্টিকে মুড়ে ফেলি। এই প্লাস্টিকটা আমি আগেই এনে রেখেছিলাম এবং ডাইনিং টেবিলের নিচের মেঝেতে পেতে রেখেছিলাম, যাতে মেঝেতে কোনো রক্তের দাগ না থাকে। এরপর ওর দেহটা ছাদে নিয়ে যাই। যেহেতু আমাদের এখানে বেশি লোক থাকে না, তাই খুব একটা অসুবিধা হয়নি। শুধু পাশের কোয়ার্টারে রজনীকে নিয়ে চিন্তা ছিল, কিন্তু ও রাত 10টার মধ্যে খেয়ে দিয়ে শুয়ে পড়ে, তাই ওই সময়টাই আমি বেছে নিই। আপনি ভেবেছিলেন যে এই খুনের দায় ওনার ঘাড়ে চাপাবেন, তাই সপ্তকের দেহটা ছাদ থেকে নিচে ফেলে দিয়েছিলেন। কিন্তু আপনি হয়তো জানতেন না যে ওই দিনই রজনীকান্তবাবু বাড়িতে ছিলেন না। এক আত্মীয়ের অসুস্থতার জন্য সারা রাত হাসপাতালে ছিলেন। তবে উনি স্বীকার করেছেন যে সপ্তককে তিনি পরীক্ষার প্রশ্ন দিয়েছিলেন, এমনকি উনি নিজেই সে কথা প্রিন্সিপালকেও জানিয়েছেন। কিন্তু খুন করার মতন লোক উনি নন। এমন সময় দেখা গেল ঘরের দরজার কাছে দাঁড়িয়ে রুমিলা। তার চোখ দিয়ে আগুন ঝরছে। সে চিৎকার করে বলল, ছি বাবা, ছি ছি ছি, তোমাকে আমার বাবা বলে পরিচয় দিতে না আমার লজ্জা করছে, লজ্জা। ছি, তুমি কি করলে? এইভাবে পাপের পথে জড়িয়ে গেলে? বিশ্বাস করো আমি যা করেছি সেটা শুধু তোমাদের নিয়ে ভালো থাকবো বলে। চুপ করো। আমরা কি তোমার কাছে কোনোদিনও কিচ্ছু চেয়েছি? নিজের লোভটাকে অন্যের চাহিদা বলে চালিয়ে দিও না প্রমথেশ। আপনারা ওকে নিয়ে যান অফিসার, আমি আর এক মুহূর্ত ওকে সহ্য করতে পারছি না। এরপর নয়ন প্রমথেশকে গ্রেফতার করে দলবল নিয়ে বেরিয়ে যায়। রুমিলা এসে সুপ্রজাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। সুপ্রজা ওর মাথায় মমতার হাত বোলাতে থাকে।
ইনার আই অফিসে পরের দিন বিকেলে বেশ একটা আড্ডা বসেছিল। আজ এনবি সবাইকে নিমন্ত্রণ করে খাওয়াচ্ছেন। একটা বড় তালশাঁসের সন্দেশ কামড় দিয়ে নয়ন বলল, বাহ, সেদিন যেন তুমি কি বলছিলে, মানে কি একটা দেখে তোমার সন্দেহ হয়েছিল, সেটা কি? এই ড্রয়িংগুলো দেখে ছেলেটা প্রথমে কয়েকটা নকল হাত পায়ের ছবি আঁকলেও পরে এই ছবিটা আলাদা করে এঁকেছিল। এ তো পরিষ্কারই বোঝা যাচ্ছে ছেলেটা নকল পায়ের মধ্যে গোপন কুঠুরিটা আবিষ্কার করে ফেলেছিল। এমনকি পাউচটাও কিভাবে রাখা থাকে সেটাও ছেলেটা এঁকে বুঝিয়ে দিয়েছে। যাই বল মামুনি, এই খাতাটা না পেলে তুই কিন্তু এত সহজে রহস্যের সমাধান করতে পারতিস না। খাতাটা না পেলে হয়তো আমার দেরি হতো, কিন্তু প্রমথেশ তার ঘরেই যে ছেলেটাকে মারা হয়েছে সেটা আমি বুঝে গিয়েছিলাম আর একটা জিনিস দেখে। তোমার মনে আছে নয়ন, আমি সপ্তকের জামা কাপড় দেখতে চেয়েছিলাম? হ্যাঁ, তুমি বলার পরই তো তোমাকে সেগুলো দেখাচ্ছিলাম। খুনের পরদিন বিকেলে আমি হঠাৎ লক্ষ্য করি আমার নতুন তাঁতের শাড়িটায় সবুজ রং, মানে সিনথেটিক অ্যানিমেল লেগে রয়েছে। আমার মনে পড়লো রুমিলাদের বাড়ির দরজায় এই রংটা সদ্য লাগানো হয়েছে। এমনকি আমি ওদের ফ্ল্যাটে ঢোকার সময় প্রমথেশ দা এই নিয়ে সাবধানও করেছিল কিন্তু আমায়। তারপর যখন সপ্তকের প্যান্টের কোমরের কাছে আর জামার হাতায় এই একই রং দেখি, তখনই বুঝে গেলাম যে ওই বাড়িতেই খুনের ঘটনাটা ঘটেছে। তারপর সপ্তকের ড্রয়িং খাতাটা আবার একটু খুঁটিয়ে দেখতে শুরু করলাম। তারপরেই আমার সব কিছু একেবারে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেল। এরপর নয়নকে ফোন করে জানতে পারি নাকা চেকিংয়ের সময় শহরের একটা ড্রাগ র্যাকেটের সন্ধান মিলেছে। তবে প্রমথেশ দাও যে এই র্যাকেটের সাথে যুক্ত সেটা বিশ্বাস করতে আমার সত্যি খুবই কষ্ট হচ্ছিল। আসলে তখন রুমিলা আর সুলতাদির কথা ভেবেই খুব খারাপ লাগছিল আমার। এরকম অনেক খারাপ লাগা এই দীর্ঘ পুলিশ জীবনে আমার এসেছে, এবার তোরও আসবে। এনে এটা ধর। হ্যাঁ, এটা এটা কি জেঠুমণি? ও মাই গড, এটা তো একটা আই কার্ড। প্রাইভেট ইনভেস্টিগেটর মিস সুপ্রজা দেব, ইনার আই ডিটেকটিভ এজেন্সি, প্রোপাইটার এনবি দে, এক্স সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। হ্যাঁ জেঠুমণি, আমি আমি ভাবতেই পারছি না। তুমি এটা কি বলো নয়ন? আমার নতুন রিক্রুটমেন্টটা ঠিক আছে তো? এ তো দারুণ ব্যাপার। তবে দেখবেন আমাদের ভাত যেন আবার মারা না যায় ম্যাডাম। প্রথম কেসেই ওনার যা পারফরমেন্স দেখলাম তাতে কিন্তু আমার বেশ আশঙ্কাই হচ্ছে। তবে তবে আমি কিন্তু কলেজে পড়ানোটা ছাড়তে পারবো না। হ্যাঁ, এটা কিন্তু আমি আগেই বলে রাখলাম। আরে না না, সেটা ছাড়বি কেন? সেটা যেরকম চলছে চলবে, ওই পরিচয়েই তুই তদন্তের কাজ চালাবি। তাহলে আমিও একটু রিটায়ার্ড লাইফে বিশ্রাম নিতে পারবো আর কি। ওসব বললে হবে না স্যার, আমি যখনই সমস্যায় পড়ব তখনই কিন্তু আপনার শরণাপন্ন আমি হবই। এমনকি ডিএসপি স্যারও সেদিন আপনার কথাই বলেছিলেন। হ্যাঁ, আশিস আমার জুনিয়র হিসেবে অনেকদিন আমার আন্ডারে কাজ করেছে। তবে এবার থেকে আমি নয়, তোমার যা কিছু সমস্যা সবটাই এই মামনিকে বলবে। সে না হয় বলবো, কিন্তু উনি আমায় হেল্প করবেন কেন? আমি যেন ওনায় হেল্প করি না। এই যে এসে গেছে গরম গরম কোল্ড কফি। হ্যাঁ, কি বললে রাজু? কোল্ড কফি আবার গরম হয় নাকি? হয় স্যার, হয়। কফিটা কোল্ড হতে পারে, কিন্তু এই মাত্র বানালাম তাই গরম গরম আর কি। ম্যান ইজ মর্টাল, মানুষ মাত্রই ভুল হয় স্যার। উত্তরবঙ্গের একটা হোটেলের ঘরে রুদ্ধদ্বার বৈঠক চলছে। সেখানে কয়েকজন খুব উত্তেজিত স্বরে কথা বলছিল, কিন্তু একজন দরজা খুলে প্রবেশ করা মাত্রই সবাই চুপ করে গেল। সারা ঘরে যেন পিন পতনের স্তব্ধতা। তোমরা যদি নিজেদের মধ্যেই এত ঝামেলা করো তবে ব্যবসা করবে কি করে?
এই সময় আমাদের মাথা ঠান্ডা রাখতে হবে। बॉस हम लोगों का इतना सारा माल पुलिस ने पकड़ लिया। আর ছেলেটাকে মার্ডার চার্জে প্রথমেশ দাও ফেসে গেল। আমি ভাবতেও পারিনি ও এত কাঁচা কাজ করবে। তবে খবর নিয়ে জেনেছি কোনো পুলিশ নয়, সালা একজন প্রাইভেট ডিটেকটিভ নাকি ওকে পুলিশের হাতে ধরিয়ে দিয়েছে। कौन है वो प्राइवेट डिटेक्टिव? हाँ आप कुछ करिए ना। হ্যাঁ বস, আপনার অবশ্যই কিছু একটা করা উচিত। উচিত উচিত, সময় হলেই সব ব্যবস্থা হবে। শুনছি এই মহিলা ডিটেকটিভ নাকি এক্সপির ভাইজি, তাই যা করবো খুব ভেবে চিন্তে সাবধানে করব। যাই হোক, ও কথা এখন থাক, এ নিয়ে পরে কথা হবে। এখন যে জন্য তোমাদের ডেকেছি সেটা শোনো। নেপালের একটা পার্টির সঙ্গে কথা হয়েছে, ওরা কাঠমান্ডু থেকে মাল পাঠাবে, সেটা শিলিগুড়ি হয়ে এখানে ঢুকবে। তারপর এখান থেকে সেগুলো আমি অন্য স্টেটে পাঠিয়ে দেব। কলকাতার ব্যবসা শেষ আমার, এখন যা করার সেটাই নর্থ বেঙ্গল থেকে করতে হবে। আমি আপাতত রামধুরার কাছে একটা হোমস্টেতে আছি, তবে বেশি দিন আর থাকবো না। তোমরা দুজনে আগে এখানে দুটো অফিস ভাড়া নাও, তারপর কি করতে হবে আমি পরে বলে দেব। ओके बॉस, मैं कल ही सब इंतजाम कर देता हूँ। आप सिर्फ इतना देखना हमारे पैसों से अच्छा रिटर्न आए। সে নিয়ে তোমায় চিন্তা করতে হবে না। তুমি কিছু বলছো না কেন? আমাদের আরেকটু অপেক্ষা করলে হতো না বস? না না না, আর অপেক্ষা করা যাবে না, তাহলে নেপালের পার্টি অন্য লোককে মাল বেচে দেবে। এই ব্যবসায় কেউ মাল ফেলে রাখতে চায় না, কেউ না। ঠিক আছে, তবে তাই হোক। আমিও যত তাড়াতাড়ি পারি অফিসের ব্যবস্থা করে নিচ্ছি। ওকে, এবার তোমরা যেতে পারো। সুপ্রজার কলেজ এখন কদিন ছুটি, সেপ্টেম্বরের পরীক্ষাও শেষ, আর তাছাড়া কদিন ধরে খুব গরমও পড়েছে। এসিটার ঠান্ডাটা আরেকটু বাড়িয়ে দিয়ে দুপুরবেলা শুয়ে শুয়ে সুপ্রজা একটা বই পড়ছিল। খুব প্রিয় এই বইটা ওর, আগাথা ক্রিস্টির মিস মার্পল। কলিং বেল বাজতেই একটু বিরক্ত হয়েই দরজাটা খুলল সে, কারণ ওর মা এখন মন্দিরে গেছে। দরজা খুলে দেখে রাজু বাইরে দাঁড়িয়ে, হাতে একটা প্যাকেট। সে হাসি মুখে বলল, आई एम कम दीदी, साहेब गिव यू प्रेजेंटेशन, टेक टेक। ফের যদি এই এই একটা ইংরেজি বলেছিস না, তাহলে কিন্তু ঘরেই ঢুকতে দেবো না বলে দিলাম। সরি সরি, এই সরিটা কিন্তু আর ইংরেজি নয়, এটা এখন বাংলা হয়ে গেছে। দাঁড়াও, সাহেব ফোন করছে। হ্যাঁ সাহেব, এই দিদিকে প্যাকেটটা দিচ্ছি, এই নাও এই নাও। হ্যাঁ দিদি, এই ফোনটা দিদিকে ফোনটা দিচ্ছি, ধরো। হ্যাঁ বলো জেঠুমণি। না না, এখনও দেখিনি। আরে আগে তোমার এই ইংলিশ ম্যানের বক্তব্য শুনবো, তারপর তো দেখবো। ঠিক আছে, আমি একটু পরেই তোমায় ফোন করছি। এরপর সুপ্রজা প্যাকেটটা খুলে ফেলে, দেখে এর মধ্যে একটা বই আর খাম রয়েছে। বইটার নাম দি এসেনশিয়ালস অফ ফরেন্সিক মেডিসিন অ্যান্ড টক্সিকোলজি, লেখক KS নারায়ণ রেড্ডি এবং OP মূর্তি। পাতা উল্টাতেই বুঝল যে এই বইটা তার খুবই কাজে লাগবে। এরপর খামটা খুলে দেখল তাতে কলকাতা বাগডোগরার ফ্লাইটের টিকিট রয়েছে, তার আর তার মায়ের নাম রয়েছে তাতে, সাথে একটা চিঠিও আছে। সে চিঠিটা পড়তে লাগলো। মামুনি, তোর প্রথম কেসটা সফলভাবে সমাধান করার জন্য তোর একটা ট্রিট প্রাপ্য। বউ মণিকে নিয়ে কদিন ঘুরে আয়। এখন তো তোর কলেজ ছুটি, ঘরে বসে আর কি করবি, তার চেয়ে ঘুরে আয় কদিন। আমি তোদের নামে কাল থেকে নর্থ বেঙ্গলে হোমস্টেতে 4 দিন থাকার ব্যবস্থা করেছি। জায়গাটা রামধুরার কাছেই। হোমস্টের সন্ধানটা অবশ্য নয়নই দিয়েছে। এ ছেলেটা কিন্তু খারাপ নয়। আর শোন, এই পুলিশের একটু মেজাজ না থাকলে চলে না। এ চিঠি নিচে গাড়ির নাম্বার আর ড্রাইভারের নাম্বার দিয়ে দিয়েছি, ফোনে কথা বলে নিস। ওই তোকে হোমস্টেতে নিয়ে যাবে। এরপর যেখানে যাবার ইচ্ছে হবে বলবি, ওই তোকে নিয়ে যাবে। ওখানে থাকা, খাওয়া, ঘোরা সব খরচা আমার। আর যে বইটা পাঠালাম মন দিয়ে পড়িস, তোর অনেক কাজে লাগবে। মনে রাখিস, তুই এখন ইনারাইয়ের একজন এমপ্লয়ি, তাই এটা তোর প্রাপ্য। যা, ঘুরে আয় তুই। থ্যাংক ইউ সো মাচ জেঠুমণি। ঠিক এই জন্যেই তুমি আমার ছোটবেলা থেকে ফেভারিট। মাই অলসো ফেভারিট।
হায় ভগবান, আবার একটু বস, তোর জন্য আম পান্নার শরবত নিয়ে আসি আমি। ম্যাঙ্গো এমারেন্ট কুল কুল, খেতে বড় বিউটিফুল। হ্যাঁ, কি বললি? এমারেল্ড? ও হ্যাঁ, পান্নার ইংরেজি তো এমারেল্ড। তাই বলে তুই আম পান্নাকে ম্যাঙ্গো এমারেল্ড বলবি? থাক থাক বাবা, আমি যাই, বেশিক্ষণ তোর সামনে থাকা যাবে না। তুই একটা খুনি, আজ তো খুনি। ইংরেজি ভাষাটাকে তুই গলা টিপে একেবারে খুন করছিস। আই অ্যাম ইংলিশ ক্লিয়ার, ইউ আর মাই এল্ডার সিস্টার। কেমন বানালাম দিদি? গলাটা বড় শুকিয়ে গেছে গো। তাড়াতাড়ি আম পান্নাটা আনো না। শুনছিলে আজকের গল্প সাগর কুমার পাঠকের লেখা সপ্তক হত্যা রহস্য। আজকের গল্প পাঠে ছিল সুপ্রজা, নীল, সৌরভ, অভিক, নীলাশিস, সৌরভ রয়, পার্থ অরণ্যদেব মুখার্জি, অস্মিতা, শুভদীপ্ত, পারমিতা, দীপম এবং আমি আরজে সৃজন। গল্পের স্ক্রিপ্টিংয়ে ছিল বর্ষা। শব্দ সংযোজন এবং আবহ সঙ্গীতে শুভজিৎ বটব্যাল এবং প্রিয়াঙ্কা কুণ্ডু। গল্পের পোস্টার ডিজাইনে ছিল ব্লার। শব্দগ্রহণ এবং পর্ব পরিচালনায় আমি আরজে সৃজন। তো কেমন লাগলো আজকের গল্প? কমেন্ট করতে পারো, কিংবা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রামও জানাতে পারো। আমাদের ফেসবুক আইডি এসডি সৃজন আর ইনস্টাগ্রাম হচ্ছে এসডি সৃজন 620। তো ভালো থেকো, ভালো রেখো, আর আমি আরজে সৃজন সাইনিং অফ।